গুড ইভিনিং সবাইকে। ওয়েলকাম ক্লাসে। লিঙ্ক শেয়ার করতে একটু লেট হয়ে গেল, যা চলো স্টার্ট করেছি। স্যার অলরেডি জয়েন করে গেছেন 8টা বাজে। আপাতত ক্লাসটা মন দিয়ে করো, ক্লাসের পর তারপরে বাকি কথা হবে। বা তোমরা যদি পারমিশন দাও আবারও বলছি, পরবর্তী কথাগুলো শেয়ার করা যাবে। আপাতত ক্লাসটা শুরু হয়ে যাক। সবার কাছে রিকোয়েস্ট রইল যে কমেন্ট বক্সটা খোলা রয়েছে, সমস্যা থাকলে অবশ্যই ওখানে জানিও। কিন্তু এটার অপব্যবহার নয়, এটা দেখো। অন্তত যারা প্রথম থেকে ক্লাস করছে তাদের উপর এই দায়িত্ব থাকে যে কেউ যেন অপ্রয়োজনীয় কমেন্ট না করে। কারণ এটা বুঝতে পারছো, একটা ছোট্ট মোবাইল স্ক্রিনের মধ্যে ক্লাস হচ্ছে, স্যার কিছু শেয়ার করে পড়াবেন, তার উপর থেকে দেখবো সবকিছু চলে আসছে। তাই পিডিএফ কোথায় পাবো, রেকর্ড ক্লাস কোথায় পাবো, সিক্রেট কোড কি, এই ব্যাপারগুলো নিয়ে যদি কেউ কোশ্চেন করে বা কিছু বলে, আমি চাই তোমরা যারা দায়িত্বশীল রয়েছে, যারা প্রথম থেকে ক্লাস করছো, তারা অন্তত তাদেরকে বলো যে ভাই একটু ওয়েট করো, ক্লাসের পর এগুলো নিয়ে কথা হবে। এটা প্লিজ তোমাদের উপর দায়িত্ব থাকলো। ক্লাসটা মন দিয়ে করো। আবারও বলছি, হিস্ট্রির উপর একটা অন্যরকম ফ্লেভার, অন্যরকম একটা ডাইরেকশন তোমার মধ্যে চলে আসবে আজকের ক্লাস করার পর। গুড ইভিনিং স্যার, ওয়েলকাম ক্লাসে। দেখুন আপনি শেয়ার করতে পারবেন বা আলোচনা করতে পারবেন। একটু প্লিজ স্যারকে কোঅপারেট করবে, সবার কাছে রিকোয়েস্ট হলো প্লিজ স্যারকে কোঅপারেট করবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। গুড ইভিনিং। am I audible? সবাই শুনতে পাচ্ছ? আচ্ছা, ওকে, স্যার ওদের দিক থেকে মাইক্রোফোন বন্ধ থাকবে, ওরা মূলত কমেন্ট বক্সে আনসার করতে পারবে। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তাহলে কমেন্ট বক্সটা ওকে। ওকে, ওয়েলকাম টু আওয়ার ক্লাস। দেখো, আমরা যে ব্যাচটা নিয়ে আলোচনা করছি বা যে ব্যাচটা আমাদের শুরু হচ্ছে সেটা হচ্ছে WBCS ফোকাসড। তো অর্থাৎ WBCS পরীক্ষায় হিস্ট্রি কতটা গুরুত্বপূর্ণ নিশ্চয়ই সবাই জানো। এরকম নয় যে স্যার আমি তো জানি না, সেরকম ব্যাপার নয়। সবাই মোটামুটি হিস্ট্রি সাবজেক্টের গুরুত্ব জানো। শুধুমাত্র WBCS নয়, অন্যান্য পিএসসি বা সেন্ট্রাল গভর্নমেন্টের যে কোনো এক্সামের জন্যই কিন্তু হিস্ট্রি ভীষণ গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। সেই কারণে হিস্ট্রি থেকে কিন্তু প্রত্যেককেই ভালো করে প্রশ্ন উত্তর করতে হবে, এবং ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে এটা আরো বেশি গুরুত্বপূর্ণ। সেই কারণে এখান থেকে আরো ভালোভাবে আমাদের করতে হবে। তাহলে প্রথমত ডাব্লিউবিসিএস এর যে পরীক্ষা, সেখানে আমরা জানি প্রিলিমিনারি পরীক্ষাতে যেখানে আমাদের 25 মার্কস 25 নাম্বার রয়েছে। 200 নাম্বারের যে পরীক্ষা রয়েছে তার মধ্যে 25 মার্কস 25 মার্কস আমাদের রয়েছে হিস্ট্রি থেকে। এছাড়া 25 মার্কস রয়েছে আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, মানে ভারতের যে স্বাধীনতা সংগ্রাম বা জাতীয় আন্দোলন বলা হয়, সেই জাতীয় আন্দোলন থেকে 25 মার্কস থাকবে। অর্থাৎ টোটাল আমাদের হিস্ট্রি থেকে থাকবে 200-র মধ্যে 50 মার্কস। অর্থাৎ বুঝতে পারছো যে প্রচুর একটা বেশি একটা অংশ সেটা কিন্তু প্রিলিমিনারিতে আমাদের এক্সামের মধ্যে থাকছে। প্রিলিমিনারি এক্সামে যে কোশ্চেন পেপার থাকবে তার মধ্যে কিন্তু প্রচুর আমাদের মানে কোশ্চেন রয়েছে। এছাড়া যখন মেন্স পেপার আমরা দেব, সেই মেন্স পেপারের মধ্যে যে জিএস পেপার 3 রয়েছে তার মধ্যে কিন্তু হিস্ট্রি 200 মার্কসের মধ্যে 100 মার্কস হিস্ট্রি থাকবে এবং 100 মার্কস জিওগ্রাফি থাকবে। অর্থাৎ সেই কারণে হিস্ট্রি আমাদের কিন্তু করাটা ভীষণভাবে প্রয়োজন। এবার এবার আমাদের আলোচনা হবে আজকে। প্রথম একটু আমরা সিলেবাস সম্পর্কে ডিসকাশন করব, তারপরে আমরা একটা টপিক আলোচনা করব যেটা হবে ভীষণ ডিটেলস এবং বিস্তারিত আমাদের আলোচনা হবে। আমরা পুরো সিলেবাসটাই কমপ্লিট করব, সময়ের মধ্যেই করব এবং ডিটেলস করব, যাতে আমরা ভালোভাবে আমাদের হিস্ট্রি থেকে কোশ্চেন অ্যান্সার করতে পারি। এবার দেখো, অনেকের ক্ষেত্রে এটা মনে হয় যে স্যার বেঙ্গলি ভার্সনে আমার ভালো, হয়তো বেঙ্গলি মিডিয়াম থেকে পড়েছো, সেক্ষেত্রে তাদের কাছে বেঙ্গলি মিডিয়ামে পড়াটা সহজ। আবার অনেকে রয়েছে ইংলিশ মিডিয়ামে, তাদের ক্ষেত্রে পড়াটা সহজ। তো সেই কারণে আমাদের কি রয়েছে, সেই কারণে আমরা ইংলিশ এবং বেঙ্গলি দুটো মিডিয়ামেই কিন্তু তোমাদের জন্য নোটস রেখেছি। সেই কারণে তোমাদের সমস্যা হবে না। ইংলিশ ভার্সন বেঙ্গলি ভার্সন দুটো ভার্সনই আমাদের নোটস থাকবে। সেই নোটস থাকার কারণে তোমাদের কোনোটাতেই অসুবিধা হবে না কোশ্চেন অ্যান্সার বলো বা টপিক পড়ার ক্ষেত্রে।
তবে প্রত্যেকে চেষ্টা করবে যে কোশ্চেন অ্যান্সার যখন প্র্যাকটিস করবে সেটা ইংলিশ ভার্সনে করারই চেষ্টা করবে। পড়াটা বাংলা ভার্সনে করো, কোনো সমস্যা নেই, কিন্তু এমসিকিউ যখন প্র্যাকটিস করবে ইংলিশ ভার্সনে করার চেষ্টা করবে। কেন? কারণ মেন্স পরীক্ষা যখন দিবে, প্রিলিমিনারিতে তুমি তো বাংলা বাংলা পাবে, কিন্তু মেন্সে তুমি তো আর বাংলায় পাবে না কোশ্চেন পেপার, সেই কারণে ইংলিশ ভার্সনই পাবে। সেই কারণে তোমাকে কিন্তু ইংলিশ ভার্সনেই সড়গড় হতে হবে। তার জন্য কি করতে হবে? একটু বেশি পড়াশোনা করতে হবে, একটু ভালোভাবে পড়াশোনা করতে হবে। আচ্ছা, এবার আমাদের যে সিলেবাস রয়েছে সেখানে আমরা প্রথমে আলোচনা করব সিলেবাসের মধ্যে প্রাক ঐতিহাসিক যুগ, যেটাকে আমরা প্রি হিস্টোরিক্যাল এরা বলে থাকি। সেখানে আমরা আলোচনা করব যে আমাদের হিস্টোরিক্যাল এর মধ্যে প্যালিওলিথিক, মেসোলিথিক এবং নিওলিথিক যুগ সম্পর্কে, অর্থাৎ প্রাচীন প্রস্তর যুগ, নব্যপ্রস্তর, মধ্যপ্রস্তর যুগ এবং নব্যপ্রস্তর যুগে মানুষের যে বিভিন্ন বিবর্তন, যে কিভাবে হোমো সেপিয়েন্স এর উদ্ভব হলো, সে তখনকার মানুষেরা কোন ধরনের অস্ত্র ব্যবহার করতো, কিভাবে তারা পাথর থেকে অস্ত্র বানানো শিখলো, এবং নিওলিথিক যুগের শেষে এসে মানুষ প্রথম যে ধাতুর ব্যবহার শিখলো, সেই ধাতুটা কি ছিল? তামা। তো তামার ব্যবহার শিখলো, সেই তামাকে বলা হয় চ্যালকো। সেই কারণে আমরা এটাকে বলি চ্যালকোলিথিক যুগ। এবং সেই চ্যালকোলিথিক যুগেরই প্রথম যে সভ্যতা, সেটা আমরা দেখবো ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন বা সিন্ধু সভ্যতা আমরা আলোচনা করব। এই সিন্ধু সভ্যতা কিন্তু হঠাৎ করে কোনো গজিয়ে ওঠা সভ্যতা ছিল না, এটা ছিল তৎকালীন সময়ের একটা প্রাচীন সভ্যতা, যেটাকে আমরা বলি মেহেরগড় সভ্যতা। সেই মেহেরগড় সভ্যতার পরিপূর্ণ রূপ। আমরা কিন্তু এই সভ্যতাগুলো কোন নদীর তীরে মানে কোন নদীর তীরে সিচুয়েটেড ছিল, কে আবিষ্কার করেছিল, এর প্রধান বৈশিষ্ট্য, প্রত্নকেন্দ্র, কি কি বৈশিষ্ট্যের ভিত্তিতে আমরা করি, এগুলো কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করব। কারণ মেন্স পেপারে কিন্তু কোশ্চেন পেপার কিন্তু খুব সহজ আসবে না, একটু ডেপথ থেকে প্রশ্ন আসবে। আর এরকম নয় যে মানে 100টা প্রশ্নের মধ্যে আমি স্যার 80টা পেরে যাচ্ছি, তার মানে আমার প্রিপারেশন কমপ্লিট, একদমই নয়। কোশ্চেন এমনই থাকবে যে কোশ্চেন পেপারের মধ্যে 100টা কোশ্চেনের মধ্যে 80টা তুমি কেন, সবাই পারবে, কিন্তু তোমাকে অ্যাটেন্ড করতে হবে সেই 100র মধ্যে 95, অর্থাৎ ম্যাক্সিমাম কোশ্চেন। এবং যদি 100টাও অ্যাটেন্ড করা যায় তাহলেও খুব ভালো হয়, কিন্তু তোমাকে অ্যাটেন্ড করতে হবে ম্যাক্সিমাম। মানে যে মিডিওকার পার্সেন্টেজ সেটা কিন্তু সবাই অ্যাটেম্প করবে, অর্থাৎ কিছু প্রশ্ন থাকবে সবার জন্য সহজ, এই অর্থশাস্ত্রের রচয়িতা কি, তারপর ধরো মৌর্য সাম্রাজ্যের রাজধানী কি ছিল, এই প্রশ্নগুলো সবার জন্য। এগুলো করতে পার মানে এগুলো করতে পারার পরে মনে করবে যে আমি হিস্ট্রিতে অনেক কিছু পেরে গেছি, একদম কিন্তু ব্যাপার নয়। একটু বিস্তারিত জানতে হবে, একটু ডিটেলসে জানতে হবে, এবং এই ডিটেলসে জানা জায়গা থেকেই কিন্তু প্রশ্নে তুমি এক্সামে সিলেকশন পাবে। নাহলে কি হবে? যখন কাট অফ আসবে, কাট অফ এলো 712, তুমি পেলে 710, ওই 2 নাম্বার 1 নাম্বারের জন্যই বাদ চলে যাবে। পরের বারে ভাববে যে আর একটু ভালো করে পড়লে হবে, পরের বারে দেখলে কাট অফ 715 হয়ে গেল, তোমার 713তে গিয়ে আটকে গেল। অর্থাৎ ডিটেলসে কিন্তু পড়াটা ভীষণ প্রয়োজন। আমাদের ক্লাসে আমরা এখানে হিস্ট্রিটাকে খুব ডিটেলসে আলোচনা করব। তো ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন আলোচনা করব, যেখানে বিভিন্ন যে সাইটস রয়েছে, মহেঞ্জোদাড়ো, হরপ্পা, চানহুদাড়ো, লোথাল, এই সমস্ত সাইটস গুলো সম্পর্কে আলোচনা করব। কোন নদীর তীরে অবস্থিত ছিল, কে আবিষ্কার করেছিল, এখান থেকে কি কি জিনিস পাওয়া গেছে, এছাড়া সিন্ধু সভ্যতার লোকেদের নগর পরিকল্পনা কেমন ছিল, তারা কাদের সাথে ব্যবসা বাণিজ্য করতো, এবং কিভাবে তাদের ডিক্লাইন বা ধ্বংস হলো সেই কারণে। এবং সেখানে বিভিন্ন ঐতিহাসিকদের যে মতামত রয়েছে, অরেল স্টেইন কি বলেছেন সেই সংক্রান্ত এক্সট্রা যে মতামত রয়েছে সবকিছু আলোচনা করব। সেখানকার সমাজের মধ্যে কি কোনো ধর্ম ছিল, মানে এভরিথিং আমাদের আলোচনা হবে, এবং ডিটেলসে আলোচনা হবে। কিভাবে যে কফিন ছিল, সেখানকার মানুষের যে কফিনের মধ্যে দাহ মানে করা হতো, এবং সেখানে সেই কফিনের টাইপ R37 থেকে শুরু করে সেই টাইপ গুলো, সেই কফিনের মুখ কোন দিকে থাকতো, এইরকম কিন্তু ডিটেলস প্রশ্ন থাকবে। যে বাড়ি তৈরির জন্য পোড়া ইট ব্যবহার করতো না কাঁচা ইট ব্যবহার করতো, এবং সেখানকার মানুষেরা কোন ধাতু ইম্পোর্ট করতো ট্রেডের সময়, কোন জায়গা থেকে, একদম ডিটেলসে আলোচনা হবে, অর্থাৎ সেই ডিটেলস গুলো কিন্তু জানতে হবে। এরপরে আমাদের ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের পরে ভেদিক সিভিলাইজেশন পড়বো, যেখানে বৈদিক সভ্যতায় সমাজ ব্যবস্থা কেমন ছিল, এবং তার সাথে সাথে আমরা বৈদিক সভ্যতায় যে লিটারেচার, বৈদিক লিটারেচার, এটা কিন্তু ডাব্লিউবিসিএস মেন্স এর জন্য একটা ফেভারিট টপিক। এখান থেকে প্রচুর প্রশ্ন ডাব্লিউবিসিএস মেন্সে কিন্তু আসে। সেই কারণে যতটা প্রিলিমিনারিতে গুরুত্বপূর্ণ, তার থেকে কিন্তু মেন্সে বৈদিক লিটারেচার থেকে পড়তে হবে, একটু ডিটেলসে পড়তে হবে। বেদ, পুরাণ, কতগুলো পুরাণ রয়েছে, সেই পুরাণগুলোর কোনটা প্রাচীন পুরাণ, কোনটা বৃহত্তম পুরাণ, উপনিষদ কতগুলো রয়েছে, কোন উপনিষদের মধ্যে কতগুলো গুরুত্বপূর্ণ, তার বিষয়বস্তু কি, একদম ভালোভাবে ডিটেলসে জানতে হবে। এছাড়া বিভিন্ন বৈদিক যুগে যেসব দেব দেবতারা ছিল, সমাজ কিভাবে বিভক্ত ছিল, সেখানে রাজনীতি কিভাবে ছিল, সেগুলো আমাদের ডিসকাশন হবে। তারপর অবশ্যই আমরা আলোচনা করব বিভিন্ন
ধর্মীয় আন্দোলন, যেগুলোকে আমরা প্রতিবাদী ধর্ম বলি, যার মধ্যে বুদ্ধিজম এবং জৈনিজম মানে বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্ম সম্পর্কে আলোচনা করব। যেখানে দেখবো যে দুটো ধর্মেরই উত্থান হলো, বৌদ্ধ ধর্ম জৈন ধর্ম, কিন্তু এর সাথে সাথে আরো 61টা অর্থাৎ মোট 63টা প্রতিবাদী ধর্মের কিন্তু উত্থান হয়েছিল। তার মধ্যে শুধুমাত্র বৌদ্ধ ধর্ম আর জৈন ধর্ম কেন জনপ্রিয় হলো, এবার তার মধ্যে আবার বৌদ্ধ ধর্ম কেন বিশ্বব্যাপী জনপ্রিয় হলো তার কারণও আলোচনা করব। কেন? কারণ বৌদ্ধ ধর্ম জনপ্রিয়তার কারণ ছিল যে, বা এই দুটো ধর্ম জনপ্রিয়তার কারণ ছিল সেই সময় যারা রাজা বা শাসক ছিল তারা এই ধর্মকে পৃষ্ঠপোষকতা করতেন। যেমন জৈন ধর্মের ক্ষেত্রে পৃষ্ঠপোষক রাজা ছিল চন্দ্রগুপ্ত মৌর্য, তিনি কি করেছিলেন? পৃষ্ঠপোষকতা করেছিলেন, সেই জন্য জৈন ধর্ম জনপ্রিয় ছিলেন। এবং বৌদ্ধ ধর্ম আরো বেশি জনপ্রিয় হয়েছিলেন কার কারণে? সম্রাট অশোকার কারণে এবং সম্রাট কনিষ্কর কারণে। এরা দুজন কি করেছিল? বড় এম্পায়ার তৈরি করেছিল এবং সেই এম্পায়ারের মাধ্যমে তারা বৌদ্ধ ধর্মের বিস্তার করেছিল। এছাড়া বৌদ্ধ ধর্ম খুব লিবারেল ছিল, কিন্তু জৈন ধর্ম খুব কনজারভেটিভ বা যাকে বলা হয় কঠোর ছিল। ইত্যাদি কারণ আমরা আলোচনা করব। এবং তার সাথে বৌদ্ধ জৈন ধর্মের যে ইম্পর্টেন্ট টেক্সট রয়েছে, মানে বিভিন্ন যে লেখা বলো, বিভিন্ন গ্রন্থ, যেমন আমাদের ধরো বৌদ্ধ ধর্মের বিভিন্ন যে বুকস রয়েছে, মিলিন্দ পানহ, যেটাকে মিলিন্দ পঞ্চহ বা মিলিন্দ পানহ উচ্চারণ করে থাকো, সেটা নাগসেন এবং মিনান্দারের যে কথোপকথন, শুধু সেটা বললে হবে না, কোন ভাষায় সেটা লেখা, আবার সেটা কোন ধর্মে মানে কোন ভাষায় সেটাকে ট্রান্সলেট করা হয়েছিল এবং কোথায় ট্রান্সলেশন করা হয়েছিল, হিনযান মহাযান থেকে শুরু করে বৌদ্ধ ধর্মের যে ডিভিশন, কবে প্রথম, কোন সময় প্রথম গৌতম বুদ্ধকে মূর্তি রূপে পূজা করা হয়, অর্থাৎ একদম ডিটেলস আলোচনা, সেগুলো কিন্তু আলোচনা করতে হবে, নাহলে কিন্তু মেন্সে কোশ্চেন অ্যান্সার কিন্তু করতে পারবে না। তারপরে আমরা আলোচনা করব ষোড়শ মহাজনপদ সম্পর্কে, যেখানে দেখবো যে 16টা যে মহাজনপদ হয়েছিল তার মধ্যে মগধ কেন শক্তিশালী হলো। শুধুমাত্র এটা নয় যে মগধ পাওয়ারফুল হয়ে গিয়েছিল, সেখান থেকে মগধে এম্পায়ার ফাউন্ডেশন হয়েছিল, একদম নয়। মগধ কেন শক্তিশালী হয়েছিল? অন্যান্য জায়গায় কি রাজা সেরকম ছিল না? অবশ্যই ছিল। বছর উদয়ন থেকে শুরু করে প্রচুর শাসক কিন্তু সেই সময় কেপেবল ছিল, তবুও তার মধ্যে কেন মগধ লাস্ট পর্যন্ত পাওয়ারফুল হলো? তার কারণে মগধের যে ভৌগোলিক যে আধিপত্য, এছাড়া সেখানে প্রচুর পরিমাণে আয়রন ওর মানে আকরিক লোহা পাওয়া গিয়েছিল, ব্যবসা বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ ছিল, সেই কারণের জন্য মগধ মানে শক্তিশালী হয়েছিল, আলোচনা হবে। এবং তারপরে যে ইম্পর্টেন্ট ডাইনেস্টি, হরিয়ঙ্কা ডাইনেস্টি, শিশুনাগ ডাইনেস্টি, এবং দ্যাট লাস্ট বাট নট দ্য লিস্ট নন্দা ডাইনেস্টি, যেখানে মহাপদ্ম নন্দ প্রথম শূদ্র হিসেবে ডাইনেস্টি ফাউন্ডেশন করলেন, এবং তারপরে অত্যাচারী রাজা ধননন্দ, যিনি কি করলেন? নন্দ বংশের যে পতন তার মুখ্য কারণ ছিলেন। তারপরে আমরা আলোচনা করব যে নন্দ বংশের ডিক্লাইনের পেছনে যে ব্যক্তি ছিলেন, তিনি ছিলেন অবশ্যই চন্দ্রগুপ্ত মৌর্য। তিনি মৌর্যান ডাইনেস্টি ফাউন্ডেশন করলেন, কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্যকে হঠাৎ নিজের এত ক্যাপাবিলিটি ছিল না, তার পেছনে কোনো একজন ব্যক্তি ছিলেন, অবশ্যই ছিলেন, তার পেছনে ছিলেন দ্য ভেরি মানে দ্য গ্রেট টিচার চাণক্য বা কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত। সেই চাণক্য কিভাবে চন্দ্রগুপ্ত মৌর্যকে একজন ময়ূর পালক থেকে একজন অখণ্ড মানে অখণ্ড ভারতের প্রথম সম্রাট তৈরি করলেন, সেটা একটা বিস্তারিত সুন্দর গল্প আমাদের রয়েছে। এছাড়া আমরা দেখব যে চন্দ্রগুপ্ত মৌর্যকে তিনি সমস্ত রকমের জায়গা থেকে বাঁচানোর জন্য কেন চন্দ্রগুপ্ত মৌর্যকে তিনি বিভিন্ন বীজ দিতেন। মানে শুনলে অবাক হবে যে চন্দ্রগুপ্ত মৌর্যকে তিনি কিন্তু প্রতিদিন খাওয়ার সাথে একটু একটু করে বীজ মিশিয়ে দিতেন। বলবে হঠাৎ তাহলে কি মারার চেষ্টা করেছেন? একদম না। কারণ চন্দ্রগুপ্ত মৌর্যকে ছোটবেলা থেকে তিনি কি করতেন? এমন ভাবে তৈরি করেছিলেন যাতে চন্দ্রগুপ্ত মৌর্যকে কেউ যদি বীজ দিয়ে হত্যা করতে চায় খাওয়ারে বীজ মিশিয়ে, তাতে সে যাতে মারা না যায়। অর্থাৎ কতটা বড় ভিশন ছিল চাণক্য, সেটা আমরা আলোচনা করব। সেই কারণে আমরা চাণক্য, এবং চাণক্য সবচেয়ে বড় কেন, তার একটা বড় কারণ ছিল তিনি প্রথম চালু করেছিলেন আজকের দিনের যে কয়েন সিস্টেম। আজকের দিনে দেখো আমরা ব্যবসা বাণিজ্য যা করতে যাই, কয়েন বলো বা টাকা বলো, সেই টাকার মাধ্যমে সেটা কিন্তু এই চাণক্যই শুরু করেছিলেন। কারণ এর আগে যা ব্যবসা বাণিজ্য হতো সব কিন্তু বিনিময় প্রথা বা বার্টার সিস্টেমের মাধ্যমে হতো। তিনি হঠাৎ করে কেন এত বড় সিস্টেমটা কিভাবে তিনি কার্যকর করলেন, কোথা থেকে তিনি প্রভাবিত হয়েছিলেন, পুরো সুন্দর আমাদের গল্পের ছলে আলোচনা হবে। অর্থাৎ ক্লাস করার পরে তোমার একটা টপিক মনে হবে না যে স্যার আমি অন্য জায়গা থেকে কোথাও একটা পড়ি, পুরো জিনিসটা পুরো গল্পের মতো, এবং নোটস সেরকম থাকবে। যখন নোটসটা তোমরা পাবে এর সাথে সাথে, তখন বুঝতে পারবে যে কন্টেন্ট কতটা পড়তে হবে আর কতটা মনে রাখতে হবে। শুধুমাত্র যে পড়িয়ে দিলাম এরকম, নোটস দিয়ে দিলাম সেরকম নয়, কিভাবে জিনিসটাকে গল্পের ছলে মাথায় রাখতে হবে সেই টেকনিকটা ভীষণ গুরুত্বপূর্ণ। এছাড়া তারপরে বিন্দুসারের এক্সপেনশন পলিসি, অশোকের যে ধম্ম, যার মাধ্যমে অশোক কিভাবে
অখণ্ড ভারতের একটা বড় সাম্রাজ্য এস্টাবলিশমেন্ট করলেন সেটা দেখবো। তারপরে মৌর্য সাম্রাজ্য যে ডিক্লাইন হওয়ার পরে আমরা গুপ্ত সাম্রাজ্য সম্পর্কে পড়বো, যেখানে শ্রীগুপ্ত ফাউন্ডেশন করলেও প্রথম চন্দ্রগুপ্ত সেটাকে একটা শক্তিশালী সাম্রাজ্যে পরিণত করেন। তারপরে সমুদ্রগুপ্তের সময় এটা গোল্ডেন এরা, গোল্ডেন এজ হয়। পরবর্তীকালে তার যে পুত্র ছিল দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা বিক্রমাদিত্যকে আমরা যাকে আমরা জানি, সেই বিক্রমাদিত্য তিনি কিভাবে সাম্রাজ্যকে এস্টাবলিশ করলেন সেটা আমরা দেখবো। পাওয়ারফুল করলেন তিনি, কেন হঠাৎ করে পাটলিপুত্র ছেড়ে উজ্জয়িনীকে কেন ক্যাপিটাল বানালেন, উজ্জয়িনী কেন আজকের দিনে এত ফেমাস, সেগুলো আমরা আলোচনা করব। তারপরে আমরা এর মাঝখানে আলোচনা একটা করব যে আরো ইম্পর্টেন্ট এম্পায়ার, সেটা হচ্ছে কুষাণ এম্পায়ার। মানে মৌরিয়ান এম্পায়ার ডিস্ট্রয়ের পরে যে কুষাণ এম্পায়ার হয়েছিল, এই কুষাণ এম্পায়ার সম্পর্কে আলোচনা করব। কনিষ্ক কিভাবে ফাউন্ডেশন করেছিলেন এবং সেখান থেকে যে ফেমাস ব্যবস্থা ছিল যেটা হচ্ছে সামন্ত প্রথা। এই সামন্ত প্রথা যেমন তোমরা ছোটবেলায় হয়তো পড়েছো, সেই সামন্ত প্রথা কতটা পাওয়ারফুল ছিল, কতটা গুরুত্বপূর্ণ ছিল, যেটা আজকের দিনেও কিন্তু সেই সামন্ত প্রথা, মানে সামন্ত প্রথার নামে পরিচিত না হলেও অন্যভাবে কিন্তু আমাদের কাছে পরিচিত রয়েছে। এরপরে ল্যাটার গুপ্ত পিরিয়ড ডিক্লাইনের পরে বিভিন্ন অঞ্চলে রিজিয়নাল কিং উত্থান হলো, যেমন হর্ষবর্ধনা থানেশ্বরকে কেন্দ্র করে, বাংলাকে কেন্দ্র করে শশাঙ্ক, পশ্চিম ভারতকে কেন্দ্র করে চালুক্য, দক্ষিণ ভারতে পল্লবা, তারপরে শক এবং হুন। এই হুনদের সঙ্গে গুপ্তদের যে কনফ্লিক্ট হয়েছিল, হুন আক্রমণকে প্রতিহত করেছিলেন গুপ্ত সম্রাট স্কন্দগুপ্ত। স্কন্দগুপ্ত মানে ডিফেন্ড করেছিলেন, সেই জন্য স্কন্দগুপ্তকে আমরা ভারতের রক্ষাকারী বলে থাকি। সেখান থেকে আলোচনা কোথা থেকে তাদের সম্পর্কে জানা যায়, যেমন এরকম স্তম্ভ লেখগুলো পড়তে হবে, কোন স্তম্ভ লেখ থেকে কার সম্পর্কে জানা যায়। তারপরে আমরা এখানে সাতবাহানা ডাইনেস্টি সম্পর্কে পড়বো, সাতবাহন যে সাম্রাজ্য ছিল সেখান থেকে গৌতমীপুত্র সাতকর্ণী কতটা গুরুত্বপূর্ণ শাসক ছিলেন সেগুলো আমাদের আলোচনা হবে। এবং এনসিয়েন্টের মধ্যে সবার শেষে আমরা আলোচনা করব চোল, চেরা এবং পান্ডিয়া, যেটা সঙ্গম এজ বলা হয়, যেটা হচ্ছে সঙ্গম লিটারেচার বা সঙ্গম সাহিত্য। এই টপিক থেকে প্রিলিমিনারিতে সেরকম প্রশ্ন পড়ে না, মানে প্রায় বহুদিন এখান থেকে প্রশ্ন পাওয়া যায়নি, কিন্তু মেন্সে এটা খুব ফেমাস টপিক। মেন্স থেকে কিন্তু ডব্লিউবিসিএস মেন্সে এখান থেকে বিভিন্ন বই পড়ে, যেমন সিল্লাপট্টিকম একটা পড়বো, যেখানে যে ক্যারেক্টার রয়েছে মানে মাধবী যে ক্যারেক্টারটা রয়েছে সেখানে, সেখান থেকে কিন্তু প্রশ্ন পড়ে। অর্থাৎ এরকম নয় যে বইটা শুধু রাইটারকে, সেখানে যে প্রধান চরিত্র, সেই চরিত্রর সম্পর্কে, সেই চরিত্রের সে কোথাকার রাজকুমারী ছিলেন, কোথাকার রানী ছিলেন, এই ধরনের প্রশ্ন কিন্তু আসে। অর্থাৎ এখানে শুধু যে মানে গল্প পড়ে নেবো এরকম ব্যাপারটা নয়, যে কোথায় রয়েছে এর স্টোরিটাও কিন্তু জানতে হবে। সেই স্টোরিটাও আমি আলোচনা করব সঙ্গম এজের মধ্যে, কতটা সুন্দরভাবে পড়া হবে খেয়াল করবে। এবারে মিডিয়েভাল হিস্ট্রি, মধ্যযুগের ইতিহাস রয়েছে, যেখানে আমরা বাংলাকে কেন্দ্র করে যে পাল এবং সেন যুগের উত্থান দেখব, এবং তারপরে দেখব যে বাংলার যে পাল বংশ, তারপরে যে প্রতিহার বংশ এবং রাষ্ট্রকূটকে কেন্দ্র করে যে ত্রিপাক্ষিক সংঘর্ষ, যেটাকে আমরা জানি ট্রাইপার্টাইট স্ট্রাগল, যেটা আমাদের কনৌজকে কেন্দ্র করে হয়েছিল, ত্রিশক্তি সংঘর্ষ, যেটা 3টে জেনারেশন পর্যন্ত এই লড়াই চলেছিল। কেন হয়েছিল, কারণ কি ছিল, সব আমাদের আলোচনা হবে। এবং মনে রাখবে, ইতিহাসে যুদ্ধ কখনো কিন্তু ধর্মের জন্য হয় না। বলবে স্যার না স্যার এই জন্য স্যার এই ইসলামীরা আক্রমণ করেছিল স্যার ধর্মের জন্য, কখনোই ইতিহাসে লড়াই ধর্মের জন্য হয় না। ইতিহাসে বলো বা বর্তমান দিনেও বলো, লড়াই সবসময় হয় টাকার জন্য। অর্থাৎ যেখান থেকে অর্থ বা রেভিনিউ পাবে তার জন্যই কিন্তু টাকাই হবে। তার জন্য কেউ কখনো ধর্মের জন্য লড়াই করে না, সে অরঙ্গজেব বলো আর আমাদের আকবর বলো বা যে কোনো ব্যক্তি বলো, কেউ কোনোদিন ধর্মের জন্য লড়াই করে না। সামনে বলে ধর্ম, কিন্তু লড়াই হচ্ছে টাকার জন্য, অর্থের জন্য, ঠিক আছে, ব্যবসার জন্য। তো যাই হোক, সেখানে আমরা আলোচনা করব। তারপরে আমরা দেখবো যে দিল্লি সালতানাতের ফাউন্ডেশন, কিভাবে এখান থেকে প্রথমে মোহাম্মদ বিন কাসিম সিন্ধ আক্রমণ করলো, সিন্ধু প্রদেশ, কিন্তু তিনি 712 খ্রিস্টাব্দে সিন্ধ আক্রমণ করলেন, কিন্তু পরবর্তীকালে দিল্লি সালতানাত ফাউন্ডেশন হলো 1206 খ্রিস্টাব্দে, মানে প্রায় 500 বছর। তাহলে 500 বছর যে ইসলামিক ইনভেটাররা 500 বছর তাহলে কোথায় ছিল, 500 বছর তারা এন্টার করতে পারেনি কেন? তার কারণ ছিল দক্ষিণ ভারতে সেই সময় ডিপেন্ড করছিল প্রতিহার রাজারা, চালুক্য রাজারা এবং রাষ্ট্রকূট রাজারা। তারা কিভাবে ডিফেন্ড করেছিল সেগুলো সম্পর্কে আলোচনা হবে। তারপরে আমরা ডিসকাশন করব যে দিল্লি সালতানাতের মধ্যে অবস্থিত স্লেভ ডাইনেস্টি, মানে দাস বংশ, খিলজি বংশ, তুগলক বংশ, সৈয়দ বংশ এবং লোদি ডাইনেস্টি সম্পর্কে। এবং সেখান থেকেই দেখবো কিভাবে বাহলুল লোদি, তারপরে ইব্রাহিম লোদি এবং আমাদের যে লোদি ডাইনেস্টি সিকান্দার লোদি, এদের ব্যবস্থার কারণে কিভাবে শেষ পর্যন্ত ইব্রাহিম লোদিকে পরাজিত করে বাবর আমাদের এক্সপ্যানশন করলেন মুঘল এম্পায়ার। তো মুঘল এম্পায়ার পড়ার সময় একটু ভালোভাবে আমরা পড়বো। কেন পড়বো?
তার কারণ যে মুঘল এম্পায়ার সম্পর্কে আমরা এত মিথ্যে পড়ে এসেছি যে দে আর দ্য গ্লোরিয়াস মোগলস, তাহলে অ্যাকচুয়ালি কি তারা গ্লোরিয়াস ছিল না? তাদের পেছনে সত্যি কতটা ছিল, যে সত্যিগুলো টেক্সট বইতে বলে না। সে টেক্সট বই আমি বইও মানে নোটস হিসেবে দেবো অবশ্যই, কিন্তু তার সাথে সাথে আমি প্রত্যেকের পেছনের আসল ইতিহাস, কে কি করেছে, কেন আলাউদ্দিন খিলজিকে কিছু জায়গায় বলা হয় বা মোহাম্মদ বিন তুগলককে আমরা পাগলা রাজা বলে থাকি, কিন্তু মোহাম্মদ বিন তুগলক সম্পর্কে যদি একটু ভালো করে পড়ো তখন লক্ষ্য করতে পারবে যে এই মোহাম্মদ বিন তুগলকের সময় যে সবচেয়ে বেশি রেভিনিউ, সবচেয়ে বেশি টাকা দিল্লি সালতানাতের মধ্যে, এই স্লেভ ডাইনেস্টি, খিলজি ডাইনেস্টি, তুগলক ডাইনেস্টি, সৈয়দ ডাইনেস্টি, লোদি ডাইনেস্টি, সবার মধ্যে সবচেয়ে বেশি রেভিনিউ মোহাম্মদ বিন তুগলকের সময় জেনারেট হতো। সবচেয়ে বড় সাম্রাজ্য মোহাম্মদ বিন তুগলকের ছিল, কিন্তু সেই সাম্রাজ্যগুলো তার সময় ডিক্লাইন করে গিয়েছিল। তার কারণ তিনি ছিলেন হিন্দুদের জন্য কাজ করেছিলেন, ঠিক আছে? তিনি হিন্দুদের জন্য প্রচন্ড বেশি কাজ করেছিলেন, হিন্দুদেরকে বিভিন্ন বেশি মানে সুবিধা দিয়েছিলেন, তাদের ফেস্টিভ্যালে যোগদান করেছিলেন, সেই কারণে তাকে পাগলা রাজা বলা হতো। কিন্তু তার যে টোটাল পলিসি গুলো আমরা পড়বো, পলিসি রয়েছে যে মুদ্রা পরিবর্তন, তামার মুদ্রার প্রচলন, রাজধানী স্থানান্তর, এগুলো যে কতটা মিথ্যে, মানে মিথ্যে বলতে ঘটনা মিথ্যে নয়, কিন্তু তার যে এক্সপেনশন করা হয়েছে ঐতিহাসিকদের দ্বারা সেটা কতটা ভুল ছিল, সেটা এখানে আমি বুঝিয়ে দেবো যে কোনটা ভুল কোনটা ঠিক, কেন ভুল কেন ঠিক, সব আমি এখানে এক্সপ্লেন করব পুরো দিল্লি সালতানাতের সম্পর্কে। মানে মুঘল এম্পায়ার আমরা আলোচনা করব, সেখানে পলিসি, আকবরের মানসবদারি প্রথা, জায়গিরদারি সিস্টেম, প্রত্যেকের সম্পর্কে, দুয়াসপা সিয়াসপা পলিসিটা কি ছিল, তারপরে আকবর অনুবাদ খানা তৈরি করলেন, আকবরের মতো শাসক তিনি তৈরি করলেন আমাদের ইবাদত খানা, যেখানে সমস্ত ধর্ম হতো ইবাদত খানা, সবকিছু বন্ধ হয়ে গেল হঠাৎ করে কেন? আকবরের মতো একজন ব্যক্তি, আর আকবর কি সত্যি মহান ছিলেন না তার পেছনে তার কি ছিল? আকবর সতীদাহ প্রথা বন্ধ করেছিলেন, তাহলে সত্যি কি সতীদাহ প্রথা বন্ধ করেছিলেন সুবিধার জন্য, না এর মধ্যে কোনো ব্যাপার ছিল? সমস্ত আলোচনা হবে, মানে ইতিহাস যাকে বলে মানে ঠিকঠাক ভাবে ইতিহাস পড়া, সেটা কিন্তু তোমরা আমার ক্লাস থেকে অবশ্যই পাবে, ঠিক আছে? শুধুমাত্র যে বই পড়িয়ে দেওয়া সেরকম না, আসল ইতিহাস কি সেটা আমরা জানি। নেক্সট আমরা দেখবো অরঙ্গজেবের সময়ে মারাঠা এম্পায়ার কিভাবে শক্তিশালী হলো, ছত্রপতি শিবাজী মহারাজ এবং তারপরে সম্ভাজি মহারাজ এবং পরবর্তীকালে যে পেশোয়ারা তারা যে সাম্রাজ্য বিস্তার করলো বা মারাঠাদের ইউনাইট করলো, সেটা সম্পর্কে আমরা আলোচনা করব। তারপরে অবশ্যই আমরা এর মাঝখানে পড়বো যেভাবে মুঘল এম্পায়ার বা দিল্লি সালতানাত হয়েছিল, তৎকালীন সময়ে সমাজে কি পরিবর্তন হয়েছিল, সেখানে আমরা দেখবো ভক্তিবাদী আন্দোলন এবং সুফিবাদী আন্দোলন। এই যে ভক্তিবাদী এবং সুফিবাদী যে সাধকরা, তারা কি হয়েছিল সমাজের মধ্যে যে বিভিন্ন কালচারাল সিনথেসিস, অর্থাৎ সমাজের মধ্যে মানুষের মধ্যে যে কুসংস্কার থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে চিন্তা ভাবনা, তার কিভাবে পরিবর্তন করেছিল। আজকের দিনে আমরা যে সুফি সেন্ট, অনেক জায়গায় সুফিদেরকে মানে যারা হয়তো হিন্দু রয়েছে তারা বলবে সুফিরা খারাপ, কিন্তু আমরা সুফি গান শুনে খুব পছন্দ করি। কেউ কেউ রয়েছে আবার সুফিকে ভালো মনে করে, কেউ কেউ আবার সুফিকে খারাপ মনে করে। তাহলে এখানে সুফি অ্যাকচুয়ালি কোথা থেকে এলো, আজকের দিনে সুফিদেরকে কেন অনেক জায়গায় বদনাম করা হয়, বা পীর যাদেরকে আমরা পীর বলে থাকি, পীর কে, পগম্বর কে, পুরো তারপরে এই জিনিসগুলো সব আমরা আলোচনা করবো, কোথা থেকে এলো, কি ব্যাপার হলো, খলিফা কে, সব আমরা আলোচনা করবো, পুরো জিনিস একদম ক্লিয়ার হয়ে যাবে। তারপরে অবশ্যই বিজয়নগর এবং বাহামনি সাম্রাজ্য আলোচনা হবে, যেখানে দেখবো মোহাম্মদ বিন তুগলকের সময়ে দক্ষিণ ভারতে একটা হিন্দু সাম্রাজ্য একটা মুসলিম সাম্রাজ্যের উত্থান হয়, সেটা হচ্ছে বিজয়নগর এবং বাহামনি। বিজয়নগর হিন্দু সাম্রাজ্য ছিল আর বাহামনি সাম্রাজ্য মুসলিম সাম্রাজ্য ছিল। সেখানে আমরা দেখবো যে এই দুজন সাম্রাজ্য একে অপরের সাথে একটা নদীর রায়চুর দোয়াবকে কেন্দ্র করে দুজনের মধ্যে কনফ্লিক্ট, সেখান থেকে বিজয়নগর পাওয়ারফুল হলো বাহামনিদের মধ্যে লড়াই তৈরি করে, কিন্তু একটা সময় সবাই বুঝতে পারে, বাহামনিরা সেটা মানে বুঝতে পারলো এবং বোঝার পরে ইউনাইটেড হয়ে বিজয়নগর সাম্রাজ্যকে টোটালি ডিস্ট্রয় করে দিল ব্যাটেল অফ তালিকোটার যুদ্ধের মাধ্যমে। সেখান থেকে বিজয়নগরের যে ক্যাপিটাল হাম্পি টোটালি যে ডিস্ট্রয় হলো, কেন হলো, তার ইম্প্যাক্ট কি পড়লো, সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করবো মিডিয়েভেলের মধ্যে। নেক্সট আমরা আলোচনা করব তারপরে মডার্ন হিস্ট্রি, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ আলোচনা। এখানে আমরা ভারতে ইউরোপীয়দের আগমন সম্পর্কে আলোচনা করব। আমি আজকে এই টপিক থেকে একটু বিস্তারিত আলোচনা করবো একদম শেষের দিকে, তাহলে বুঝতে পারবে যে টপিকটা কতটা গুরুত্বপূর্ণ। আমি মডার্ন হিস্ট্রির এই ইউরোপীয়দের আগমন, এটা আজকে একটু ডিসকাশন করবো মানে ভালোভাবে, ঠিক আছে? তাহলে বুঝতে পারবে যে নোটস কতটা ডিটেলস হবে, কতটা ভেতরে গিয়ে পড়া হবে। ইউরোপীয়দের আগমনের মধ্যে আমরা দেখব যে ভারতে যে আধুনিক যুগের সূচনা, সেটা বেসিক্যালি হয়েছিল যখন ইউরোপিয়ানরা ভারতে এসেছিল
বাণিজ্য করার উদ্দেশ্যে। তাহলে বাণিজ্য করার উদ্দেশ্যে তারা প্রথমে আসে, এবং প্রথম এসেছিল কারা? পর্তুগিজরা। পর্তুগিজদের মধ্যে প্রথম ভাস্কো ডা গামা আসেন। তার যে আসার পথ ছিল কেপ অফ গুড হোপ বলা হয়, সেই জিনিসটা কি, কোথা দিয়ে এসেছিল, কেন এসেছিল, আলোচনা হবে। তারপর তার দেখানো পথ ফলো করে ডাচ বা ওলন্দাজরা আসে, তারপরে ব্রিটিশরা আসে, এবং সবার শেষে ফরাসিরা আসে। এবং তারা ভারতে একটা কোম্পানি হিসেবে আসে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি হিসেবে আসে। কিন্তু সেখান থেকে তারা কি করে, ধীরে ধীরে ব্যবসার নামে ভারতের সমস্ত ক্ষমতাকে উৎখাগত করে। এবং তারপরে দেখবো শেষে ফ্রেঞ্চ এবং ব্রিটিশদের মধ্যে যে কনফ্লিক্ট, তারা কে হবে ক্ষমতার লড়াইতে সেরা, সেই লড়াই থেকে ব্রিটিশরা কি করলো, শক্তিশালী হয়ে সবার সামনে এলো, এবং ভারতে ব্রিটিশরা তাদের যে সাম্রাজ্য সেটাকে এস্টাবলিশ করলো। কিন্তু ব্রিটিশরা যে প্রথম থেকে ব্রিটিশ সরকার এসেছিল সেরকম নয়। প্রথম অবস্থায় ইস্ট ইন্ডিয়া কোম্পানি এসেছিল, তারা ভারতে এসেছিল 1600 খ্রিস্টাব্দে এসেছিল, এবং তাদের যে পুরো শাসন সেটা চলেছিল 1858 পর্যন্ত, 1858 পর্যন্ত। মানে প্রায় 258 বছর তারা কোম্পানি রুল আমাদের করেছিল, ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদেরকে শাসন করেছিল। কিন্তু তারপরে কি হয়, 1857 সালের মহাবিদ্রোহ হয়, এবং সেই মহাবিদ্রোহ হওয়ার পরে 1858 থেকে 1947 সাল পর্যন্ত তখন কি হলো, তখন মানে শাসন হলো ক্রাউন রুল, অর্থাৎ রানীর নামে শাসন তখন শুরু হলো। এই দুটোর মধ্যে কি পার্থক্য ছিল, কি পলিসির পার্থক্য ছিল, এখানে কখন তাদেরকে গভর্নর জেনারেল বলা হলো, কখন ভাইসরয় বলা হলো, কোন আইনের মাধ্যমে তাদেরকে গভর্নর জেনারেল থেকে ভাইসরয় করা হয়, সেগুলো আমরা আলোচনা করব ওখানে। তারপরে আমরা আলোচনা করব যে কিভাবে ভারতে বিভিন্ন আঞ্চলিক শক্তির উত্থান হলো। অর্থাৎ আমরা দেখবো যখন মোগলরা দুর্বল হলো, মোগল বলতে অরঙ্গজেবের যখন ডেথ হলো, তখন কি হলো, বিভিন্ন অঞ্চল যারা মানে মোগল এম্পায়ারের আন্ডারে ছিল, তারা কি করলো, নিজেদেরকে স্বাধীন হিসেবে ডিক্লেয়ার করা শুরু করলো। সেখান থেকে অযোধ্যায় নবাবী পত্তন হলো, বাংলায় নবাবের পত্তন হলো, হায়দ্রাবাদে, মহীশূরে, মারাঠা, শিখ, তারপরে আমাদের হচ্ছে জাট, ঠিক আছে, প্রচুর জায়গা, কর্ণাটক, এইসব জায়গায় কিভাবে নবাবীর পত্তন হলো, এবং সেই নবাবীরা কিভাবে একটা স্বাধীন স্টেট ফরমেশন করলো, সেগুলো আমরা আলোচনা করবো। যেখানে আমরা মাইসোরকে কেন্দ্র করে টিপু সুলতান, মারাঠাকে কেন্দ্র করে পেশোয়া শিখ, শিখদেরকে কেন্দ্র করে শিখ গুরু যারা রয়েছে, তারপরে গুরু গোবিন্দ সিং থেকে শুরু করে হরদয়ান, গুরু তেগ বাহাদুর, গুরু অর্জুন দেব, গুরু নানক আলোচনা হবে। হায়দ্রাবাদের নিজামুল মুলক, তার সম্পর্কে বাংলায় মুর্শিদ কুলি খান, আলিবর্দী খান, সিরাজউদ্দৌলা, অযোধ্যায় যে সাদাত খান, এরা কিভাবে আমাদের সাম্রাজ্য এক্সপেনশন করেছিল, কতটা গুরুত্বপূর্ণ ছিল ভারতের পলিটিক্সে, এবং এরা আঞ্চলিক শক্তি উত্থান হওয়ার পরে মোগলরা কিভাবে দুর্বল হয়ে গেল, এবং সেখান থেকে আরো অনেক আলোচনা হবে। যেমন একটা তোমাদের যদি আমি একটা ছোট্ট করে প্রশ্ন একটা তোমাদের মনে করি, কোন সম্রাটকে অন্ধ মুঘল সম্রাট বলা হতো? অন্ধ মুঘল সম্রাট নামে কে পরিচিত ছিলেন? যারা মোটামুটি টুকটাক পড়েছো তারা কেউই উত্তরটা দিতে পারবে না, কারণ কারো জানা নেই। এর উত্তরটা কি হবে? উত্তরটা হবে শাহ আলম টু। ঠিক আছে, দ্বিতীয় শাহ আলম। শাহ আলম টু কে বলা হয় অন্ধ মুঘল সম্রাট। বলবে স্যার কেন? কারণ শাহ আলম টু যখন শাসক ছিলেন, একটা সময় হয়েছিল সেই শাহ আলম টু কে অন্ধ করে দেওয়া হয়েছিল, এবং অন্ধ থাকা অবস্থায় তিনি প্রায় 40 বছর মুঘল শাসক ছিলেন। এই কারণে তাকে বলা হয় অন্ধ মুঘল সম্রাট। ঠিক আছে, এটা হয়তো অনেকে জানতে না, বা শাহ আলম এমনি পড়েছো, বহু জিনিস আছে এখানে, তথ্য আস্তে আস্তে পড়বে যে ব্যাপার কি রয়েছে। তাহলে এমন কিছু প্রশ্ন থাকবে, হঠাৎ করে পরীক্ষার সময় নতুন ভাবে প্রশ্ন পাবে, বলবে হাই এটা কোথায় ছিল, আমি পড়িয়ে দেওয়ার পরে দেখবে আর কোনো কখনো যত কোশ্চেন ঘোরা, কোনো জায়গা থেকে আর সমস্যা পাবে না। ঠিক আছে, ওই জন্য ভালো করে ক্লাস পড়বে। আমি এরকম লিখিয়ে দেবো, নোটস দিয়ে দেবো, পড়াবো, রেকর্ডিংও তোমাদের অ্যাভেলেবেল পেয়ে যাবে, অসুবিধা নেই। ফলে পুরো জিনিসটাকে ভালোভাবে মন দিয়ে পড়তে হবে, রিভিশন করতে হবে, তাহলে দেখবে হিস্ট্রি 1 বছরের মধ্যে তোমাদের সেই লেভেলের পৌঁছে যাবে। এরপরে আমরা ব্রিটিশদের যে ভূমি রাজস্ব নীতি, যেখানে পার্মানেন্ট সেটেলমেন্ট, রায়তওয়ারি ব্যবস্থা, মহলবাড়ি ব্যবস্থা, একসালা বন্দোবস্ত, তারপরে আমাদের যে দহসালা বন্দোবস্ত, তারপরে চিরস্থায়ী বন্দোবস্ত যেটা পার্মানেন্ট সেটেলমেন্ট, এগুলো সম্পর্কে আলোচনা করব। কিভাবে ব্রিটিশ ভূমি রাজস্ব নীতি থেকে তারা আমাদেরকে শোষণ করা শুরু করলো, এবং দেশীয় শিল্পের অবনতি হলো, এবং সেখান থেকে তারা অর্থনৈতিক দিক থেকে আমাদেরকে ড্রেন অফ ওয়েলথ, মানে সম্পদের যে নির্গমন, সেটা তারা করতে শুরু করলো, আলোচনা হবে। তারপরে আমরা আলোচনা করব যে এর বিরুদ্ধে যে কৃষকরা যে আন্দোলন করেছিল, সেটাকে উপজাতি বিদ্রোহ বলা হয়, যেটা হচ্ছে সাঁওতাল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ, ইন্ডিগো নীল বিদ্রোহ, সন্ন্যাসী বিদ্রোহ, ফকির বিদ্রোহ, রম্পা বিদ্রোহ, গাদকারি বিদ্রোহ,
তারপরে পাইক বিদ্রোহ, একাধিক বিদ্রোহ আছে। দেখবো যে বিভিন্ন অঞ্চলে যে বিভিন্ন বিদ্রোহগুলো হয়েছিল, সেই বিদ্রোহের কারণ কি ছিল, কে নেতৃত্ব দিয়েছিল, সব কিন্তু আমরা আলোচনা করব। ঠিক আছে, এরপরে আমরা আলোচনা করবো 1858 সালের 1857 যে মহাবিদ্রোহ কেন হয়েছিল। শাহজাহানকেও তো অন্ধ করে হত্যা করা হয়েছিল। শাহজাহান অপশনে থাকলে কি করবো? আচ্ছা, শাহজাহানকে অন্ধ করে হত্যা করা হয়নি বাবা। শাহজাহানকে তাকে আরে এতে করে কি বলে তাকে, যে মানে যাকে বলে অন্ধকূট, মানে অন্ধ কারাগারে তাকে সেখানে রাখা হয়েছিল, কিন্তু অন্ধ করে হত্যা সেই জন্য না। ব্যাপারটা অন্ধ শাসক কেন বলা হচ্ছে, তার কারণ অন্ধ থাকা অবস্থায় তিনি শাসন করেছিলেন, সেই কারণে। মরার সময় কাউকে অন্ধ করে যদি মন্দ করে মেরে দেয়, তাকে অন্ধ শাসক বলা হয় না। যেমন শাহ আলমের পূর্বে যে আহমদ শাহ, তাকেও কিন্তু অন্ধ করে দেওয়া হয়েছিল, অন্ধ করে হত্যা করা হয়েছিল। তাহলে তাকেও কি অন্ধ শাসক বলবে? না, তাকে অন্ধ, কারণ কি, কাউকে মারার সময় যদি অন্ধ করা হয়, সেটাকে শাসক বলে না। অন্ধ অবস্থায় যদি কেউ তোমার হচ্ছে মানে শাসন করে, মানে রাজা হিসেবে থাকে, তাকে বলা হয় অন্ধ শাসক। ঠিক আছে, যেমন একটা অন্ধ শাসকের নাম বলো, মৌর্যান মানে মুঘল মানে মৌর্যান এম্পায়ারে, মৌর্য সাম্রাজ্যে। উত্তর হয়তো বলতে পারবে না। দেখবো অশোকের পরে সিংহাসনে কিছুদিনের বসেছিল তার পুত্র, তার নাম ছিল কুনাল। কুনালকে বলা হয় ব্লাইন্ড এম্পায়ার। তিনি জন্মান্ধ ছিলেন, আবার অনেক সোর্সে বলা হয় যে তাকে তার পিতা আমাদের অশোক নিজে অন্ধ করেছিলেন, সেই কারণে তাকেও মুঘল সাম্রাজ্য মানে মৌর্য সাম্রাজ্যের ক্ষেত্রে ব্লাইন্ড এম্পায়ার বলা হয়ে থাকে। ঠিক আছে, আমি আলোচনা করে দেবো, এত ডিটেলস আলোচনা হবে, তারপরে মানে ভুলেই যাবে যে কিছু প্রশ্ন থাকতে পারে। ঠিক আছে, একদম হাইল ডেডিকেটেড প্রশ্ন থাকবে, আলোচনা কোনো চাপ নেই। তাহলে এই আন্দোলন আলোচনা করবো, তারপরে 1857 সালের মহাবিদ্রোহ আলোচনা হবে, যেখানে কজেস মানে কেন মহাবিদ্রোহ হয়েছিল, কোন জায়গায় হয়েছিল, কোন লিডাররা নেতৃত্ব দিয়েছিল, তার ফলে কি পরিবর্তন হয়েছিল, ব্রিটিশ সরকার কেন হঠাৎ করে মহাবিদ্রোহের ফলে এই যে কোম্পানি রুলকে এন্ড করে কেন ক্রাউন রুল ইন্ট্রোডিউস করেছিল, কি সমস্যা ছিল, কোম্পানি রুলের আন্ডারে কি সমস্যা হয়েছিল, এবং ক্রাউন রুলের ফলে ব্রিটিশ সরকার কেন হঠাৎ করে পুরো কন্ট্রোল নিজের মধ্যে আসে। এবং আমরা পড়তে পড়তেই দেখবো যে ব্রিটিশরা কেন পুরো পৃথিবীতে তাদের সাম্রাজ্য ছিল। একটা কথা বলা হয় যে ব্রিটিশ সাম্রাজ্যের কখনো সূর্যাস্ত হয় না। এই স্টেটমেন্টটা তোমরা কোনো জায়গায় শুনেছো কিনা আমি জানি না। বলা হয় ব্রিটিশ সাম্রাজ্যের কখনো কোনো সূর্যাস্ত হয় না। কেন? তার কারণ যে ব্রিটিশদের যে সাম্রাজ্য, সেটা সারা পৃথিবীর প্রতিটা কন্টিনেন্টে ছিল। আফ্রিকা থেকে শুরু করে, এশিয়া থেকে শুরু করে, আমেরিকা থেকে শুরু করে পুরো সারা পৃথিবীতে তাদের সাম্রাজ্য ছিল। অর্থাৎ কোনো জায়গায় যদি সন্ধে হয়, তাহলে কোনো না কোনো জায়গায় তো সকাল আছে, সেই সকাল মানে সেখানেও ব্রিটিশ এম্পায়ার ছিল। সেই জন্য বলা হতো ব্রিটিশ সাম্রাজ্যের কখনো সূর্য অস্ত হতো না। কেন ব্রিটিশরা এত পাওয়ারফুল হয়ে গেছিল? তাহলে কি প্রচুর শক্তিশালী ছিল? না, তারা সব থেকে ভালো জিনিস কি তাদের মানে কি ছিল জানো, যেই কারণে তারা করতো, যেটা আমরা করি না, সেটা হচ্ছে ভুল থেকে শেখা। অর্থাৎ যে ভুলটা তুমি করেছো, সেই ভুল থেকে শিখে পরের বারে যাতে সেই ভুলটা না হয়, সেটা কিন্তু তারা ভালোভাবে জানতো। যেটা আমরা ইঙ্গো ফরাসি দ্বন্দ্ব থেকে শুরু করে সন্ন্যাসী মানে আমাদের যে মহাবিদ্রোহ থেকে শুরু করে, তারা ভালোভাবেই জানতো যেটা কেন হয়েছে, কিভাবে এটাকে আটকানো যায়। সেই কারণে মহাবিদ্রোহের পরে তারা চালু করেছিল ডিভাইড অ্যান্ড রুল, মানে আলাদা করো এবং তারপর শাসন করো। এই ডিভাইড অ্যান্ড রুলের কারণে আমাদের সেইভাবে কোনো স্বাধীনতা সংগ্রামই হয়নি। মানে কেউ যদি বলে যে ভারতকে স্বাধীনতা কে দিয়েছিল, কেউ বলবে গান্ধীজি, নেহরু। একদম পরিষ্কার কথা, এদের যে ইম্প্যাক্ট ছিল জিরো। এদের কারণে কোনোদিনই ভারতকে স্বাধীনতা দেওয়া হয়নি। গান্ধীজির যে ইম্প্যাক্ট বলো, নেহরুর যে ইম্প্যাক্ট বলো, কোনোটাই ইম্প্যাক্ট ছিল না। কারণ সেই সময় যখন ভারত স্বাধীন হয়েছিল, তৎকালীন প্রধানমন্ত্রী ছিলেন ক্লিমেন্ট এটলি। তাকে জিজ্ঞেস করা হয়েছিল আপনারা কেন ভারত ছেড়ে যাচ্ছেন, তখন তিনি পরিষ্কার একটাই কথা বলেছিলেন, ফর সুভাষ চন্দ্র বোস আজাদ হিন্দ ফৌজ। পরিষ্কার কথা ছিল, আজাদ হিন্দ ফৌজের কারণেই তারা ভারত ছেড়ে চলে গেছে, যেটা বেসিক্যালি আমরা নৌ বিদ্রোহ বলে থাকি। ঠিক আছে, তো সেই কারণে ইম্প্যাক্ট আমাদের জানতে হবে, যে হঠাৎ করে কোনো বই বলে দিল বলেই সেই বই ঠিক সেরকম নয়। উই হ্যাভ টু নো অ্যাবাউট দ্য ফ্যাক্ট। তারপরে অবশ্যই আমরা এখানে আলোচনা করব সোশিও রিলিজিয়াস মুভমেন্ট, যেখানে রাজা রামমোহন রায় থেকে শুরু করে বিদ্যাসাগর, স্বামী বিবেকানন্দ, জ্যোতিবা ফুলে, এরা কিভাবে আমাদের মানে সমাজ সংস্কার করেছেন। সেখানে মহিলাদের শিক্ষা থেকে শুরু করে সতীদাহ প্রথা রদ, বাল্য বিবাহ বন্ধ, বিধবা বিবাহের প্রচলন, জ্যোতিবা ফুলে, বিরসা লিঙ্গম পান্তুলে থেকে শুরু করে দাদাভাই নৌরোজি, তারপরে সৈয়দ আহমেদ খান, সবার সম্পর্কে আমরা আলোচনা করব। ব্রাহ্ম সমাজ, আর আমাদের প্রার্থনা সমাজ, আর্য সমাজ,
সবকিছু আমাদের ডিসকাশনের মধ্যে থাকে। তারপরে আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের মধ্যে আলোচনা হবে, যেখানে প্রি কংগ্রেস অ্যাসোসিয়েশন অর্থাৎ কংগ্রেস প্রতিষ্ঠার আগে যে সংগঠন তৈরি হয়েছিল, যেমন জমিদার সভা, ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি, বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, ভারত সভা, হিন্দু মেলা, এগুলো কোথায় গঠন করা হয়েছিল, কি ঘটিয়েছিল, এদের ইম্প্যাক্ট কি ছিল, কে এর পৃষ্ঠপোষকতা করেছেন এবং এর ফলে কি হয়েছিল, সেগুলো আলোচনা হবে। এবং সেখান থেকে কিভাবে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এস্টাবলিশ হলো, ইন্ডিয়ান মানে কেন তৈরি করা হলো কংগ্রেস, কংগ্রেস তৈরি করার জন্য কংগ্রেসের পূর্বে একটা অল ইন্ডিয়া মানে সর্বভারতীয় ফাউন্ডেশনের জন্য একটা সম্মেলন হয়েছিল, যে সম্মেলন করেছিলেন এস.এন. ব্যানার্জি, সুরেন্দ্রনাথ ব্যানার্জি। কিন্তু হঠাৎ করে সুরেন্দ্রনাথ ব্যানার্জিকে সাইডলাইন করে কেন কংগ্রেস ফাউন্ডেশন করে উমেশ চন্দ্র ব্যানার্জিকে আমাদের মানে মানে যাকে বলে সভাপতি করে দেওয়া হলো, এবং কেন হিউম এবং ডাফরিন ষড়যন্ত্র করে কংগ্রেস ফাউন্ডেশন করলেন। আর আজকের দিনে কেউ যদি কংগ্রেসের সাপোর্টার ছিল, সরি টু সে, যার জন্ম মানে মানে কি বলবো, যার জন্ম হয়েছে ষড়যন্ত্রের মাধ্যমে, তার কাছ থেকে কোনোদিন কিছু ভালো আশা করা যায় না। ঠিক আছে, পরিষ্কার কথা। তো যাই হোক, সেটা বুঝতে হবে যে কংগ্রেস কখনোই ভারতের জন্য কখনো কাজ করে, দে আর অলওয়েজ লয়াল টু দ্য ব্রিটিশ। তারা চেয়েছে সবসময় ব্রিটিশরা ভারতে থাকুক, তারা চিরকালই এটা চেয়েছে, ভারতকে কখনোই ব্রিটিশ মুক্ত করতে চায়নি, এটা তারা সবসময় এক্সপ্লেন করে এসেছে। তারপরে আমরা দেখবো নরমপন্থী চরমপন্থী আন্দোলন কিভাবে 1885 থেকে 1905 পর্যন্ত আর্লি ন্যাশনালিস্ট মানে যারা প্রাচীনপন্থী কংগ্রেসে, তারা অনুনয় বিনিময় নীতির মাধ্যমে কিভাবে মানে রাজনীতিকে একদম জলাঞ্জলি দিয়েছিল। তারপর 1905-এ যখন বঙ্গভঙ্গ হয়, তার ফলে যে ভারতের যে বাংলার পার্টিশন হয়, যেখান থেকে আমাদের স্বদেশী আন্দোলন হয়, এবং নরমপন্থী চরমপন্থী যে বিভাজন হয়, এবং এই বিভাজন হওয়ার পরে আবার কিভাবে লখনৌ প্যাক্টের মাধ্যমে তারা নরমপন্থী চরমপন্থী যুক্ত হলো, হঠাৎ ভাগ হলো কেন, হঠাৎ করে কি আন্দোলন, এবং হঠাৎ করে এতদিন পরে 1916-তে এসে আবার মার্চ হলো কার কারণে, কার মৃত্যুর পরে, কে সুরাট স্প্লিট থেকে আমার লখনৌ প্যাক্টে পৌঁছে দিল, সেগুলো আমরা আলোচনা করব। তো জানো না, আমি একটু ছোট্ট করে আলোচনা করে বলে দিই, সুরাট স্প্লিটের জন্য দায়ী ছিলেন কে, আমাদের দায়ী ছিলেন, সুরাট স্প্লিটের জন্য দায়ী ছিলেন গোপাল কৃষ্ণ গোখলে। ঠিক আছে, অর্থাৎ নরমপন্থী গোপাল কৃষ্ণ গোখলে, তার কারণে কিন্তু বেসিক্যালি সুরাট স্প্লিটটা হয়েছিল, এবং তিনি যতদিন বেঁচে ছিলেন ততদিন কিন্তু নরমপন্থী চরমপন্থী একসাথে হননি। তিনি মারা যাওয়ার পরেই 1916 সালে, ভাবতে পারবে না যে কার কারণে নরমপন্থী চরমপন্থী মুসলিম লীগ একত্রিত হলো, তার নাম আর কেউ নয়, মোহাম্মদ আলী জিন্না, যাকে ফাদার অফ পাকিস্তান আমরা বলে থাকি। তিনি কংগ্রেসের সঙ্গেই ছিলেন। তাহলে হঠাৎ করে কংগ্রেসের সাথে থাকার পরে হঠাৎ করে তার কি মনে হলো, কবে তিনি কংগ্রেস ছেড়ে মুসলিম লীগে গেলেন, তাহলে বুঝতে হবে তিনি লোকটা কিন্তু প্রথম থেকে ভালোই ছিলেন, হঠাৎ করে কার কারণে তিনি গেলেন সেটাও আমরা আলোচনা করবো। ঠিক আছে, তারপরে গান্ধী যুগ 1919 থেকে 47-এর মধ্যে অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন, গান্ধীজির যে 3টে নাটক আর নাটকীয় আন্দোলন, সেগুলো আমাদের পড়তে হবে, কিছু করার নেই। তারপরে তার মাঝখানে আমরা আলোচনা করব রেভলিউশনারি ন্যাশনালিজম, যেখানে বাংলাকে কেন্দ্র করে যে বিভিন্ন আন্দোলনের সূচনা হয়েছিল, যেমন অনুশীলন সমিতি, যুগান্তর দল থেকে শুরু করে মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন, এছাড়া আমাদের আজাদ হিন্দ ফৌজের যে আক্রমণ, সমস্ত আলোচনা এখানে আমাদের হবে। তাছাড়া ভারতের বাইরে থেকে কিভাবে রেশমি রুমাল ষড়যন্ত্র মামলা থেকে শুরু করে, তারপরে HSRA হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন ভগৎ সিং সম্পর্কে আলোচনা, তারপরে জন স্যান্ডার্সকে হত্যাকাণ্ড, তারপরে সর্দার উধাম সিং তিনি কিভাবে ভারতের বাইরে গিয়ে হত্যা করলেন, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, সমস্ত ঘটনা এবং গল্পের সাথে সাথে কি ডিটেলসে হয়েছিল সব আলোচনা আমাদের হবে। এবং লাস্ট অফ অল আমরা আলোচনা করব যেটা হচ্ছে ভারতের যে গভর্নর জেনারেল ভাইসরয়, এরা পরপর কিভাবে এসেছিল, যেখানে বিভিন্ন আইন, রেগুলেটিং অ্যাক্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, সমস্ত আইনগুলো যেগুলো কার্যকর হয়েছিল আলোচনা হবে। আর কোন গভর্নর জেনারেল ভাইসরয়ের সময় কোন কোন ঘটনা হয়েছিল সেগুলো আমরা প্রপারলি ডিসকাশন করব। অর্থাৎ পুরো ক্লাস আমাদের কিন্তু ফোকাস থাকবে সম্পূর্ণ আমাদের টপিকের উপরে, যেখানে ডিটেলসে আলোচনা করব, গল্পের সঙ্গে আলোচনা করব। ওকে, লাস্ট অফ অল পড়াশোনা আমাদের ভালোভাবে করতে হবে, যেহেতু অনলাইন ক্লাস চলছে, একটা ধারাবাহিক ভাবে সিলেবাস মেনটেন করতে হবে। সবসময় পড়ার আগে, শুরু করার আগে মনের মধ্যে একটা ক্রোনোলজিক্যাল মাইন্ড ম্যাপিং করবে। মাইন্ড ম্যাপিং মানে কোন ঘটনা আগে কোন ঘটনা পরে, পরপর মনের মধ্যে যেন একটা স্ট্রাকচার থাকে। এই যে এতক্ষণ যে তোমাদের পড়ালাম,
এই যে এত কিছু বলে দিলাম, এত কিছু বললাম, আমার কিন্তু কিচ্ছু নেই, মানে একদম অনেস্টলি সে, আমার কাছে কোনো নোটস বলো, খাতা বলো, কিছু নেই। পুরো জিনিসটা আমার মাথার মধ্যে আছে, কোন ঘটনার পরে কোনটা হয়েছে। পুরোটাই আমি মাইন্ড ম্যাপিং এর মধ্যে, আমার মনের মধ্যে পুরো জিনিসটা সাজানো আছে, কোন ঘটনার পরে কোনটা হয়েছে, এবং ইনফরমেশনও ইয়ার সহ আমার মাথায় কিন্তু মুখস্থ রয়েছে। সেই কারণে মাইন্ড ম্যাপিংটা ভীষণ গুরুত্বপূর্ণ। যেদিন তোমার মধ্যে মাইন্ড ম্যাপিং তৈরি হবে, সেদিন তুমি হিস্ট্রি থেকে কোশ্চেন অ্যান্সার করতে পারবে, না হলে গুলিয়ে যাবে। ঠিক আছে? সেই অনুযায়ী কি করবে, প্রথমে একদম প্রস্তর যুগ থেকে শুরু করে স্বাধীনতা পর্যন্ত ঘটনাগুলোকে ক্রম অনুসারে সাজাবে, যে এই ঘটনার পরে এইটা, এই ঘটনার পরে এই ঘটনা, এভাবে সাজাবে। তার মধ্যে পড়বে বিভিন্ন রাজবংশ, তাদের রাজধানী, তাদের সভাকবি, তাদের উপাধি, তারা যেসব মুদ্রা তৈরি করেছিল, যেসব স্থাপত্য তৈরি করেছিল, সেই সবের উপরে কিন্তু জোর দিতে হবে, যাতে বেসিক্যালি কি হয়, ডাইনেস্টি থেকে যে প্রশ্নগুলো আছে সেগুলো হবে। এছাড়া মুঘলদের প্রশাসনিক পরিভাষা, যে মীর বখশি কাকে বলা হয়, ওয়াজির কাকে বলা হয়, এই যে বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটিভ টার্ম, তারপরে হচ্ছে বিভিন্ন যে আমাদের হচ্ছে বলো এর মধ্যে তোমার হচ্ছে দিল্লি সালতানাতের মধ্যেও যে আমাদের ইবাদত খানা, ঠিক আছে, এই সব জিনিসগুলো সব আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ টার্ম, আমাদের জায়গিরদারি সিস্টেম, মানসাবদারি সিস্টেম, সমস্ত টার্ম গুলো আমাদের পড়তে হবে। তারপরে আমাদের খুব ভালোভাবে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের উপরে ফোকাস করতে হবে, কারণ এখান থেকে বেশি প্রশ্ন আসে। আর একটা জায়গা থেকে তো সব থেকে পছন্দ, কংগ্রেসের যে বিভিন্ন অধিবেশন, যে কোন অধিবেশনে মহাত্মা গান্ধী প্রথম কোন অধিবেশনে, একমাত্র কোন অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন, কংগ্রেসের অধিবেশনে প্রথম মহিলা সভাপতি কে ছিলেন, সে সভাপতি নাম, কোথা থেকে হয়েছে, কি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছিল, যে কখন হচ্ছে কোন অধিবেশনটা গ্রামীণ অধিবেশন ছিল, তারপরে হচ্ছে কোন অধিবেশনে প্ল্যানিং কমিটি গঠন করা হয়, কোন অধিবেশনে তোমার হচ্ছে প্রথম কংগ্রেস সংবিধান তৈরি করে, কোন অধিবেশনে যে আমাদের জাতীয় পতাকা গৃহীত হয়, কোন অধিবেশনে আমাদের হচ্ছে নরমপন্থী চরমপন্থী ডিভিশন হয়, সমস্ত কিছু করতে হবে একদম ছক আকারে। তারপর অবশ্যই যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, 10 ইয়ার্স প্রিভিয়াস ইয়ার সলভ করতে হবে। লাস্ট 10 বছরের প্রিলিমিনারি প্লাস মেন্স এর প্রশ্ন কিন্তু সলভ করতে হবে। প্রশ্ন প্রিভিয়াস ইয়ার সলভ না করে কিন্তু হবে না। এক্সট্রা তো তোমাদের সলভ মানে কোশ্চেন অ্যান্সার সে তো আলোচনা তুমি করবেই, কিন্তু লাস্ট 10 ইয়ার্স এর আবার যদি বেশি হয় তাহলে আরো ভালো, প্রিলিম প্লাস মেন্স এর কিন্তু প্রশ্ন সমাধান করতে হবে। ইজি তোমরা বই পেয়ে যাবে, অথবা ইন্টারনেট প্রত্যেকের কাছেই আছে, যে যার নেট থেকে যে কোনো ওয়েবসাইট থেকে কোশ্চেন পেপার প্রিভিয়াস ইয়ারের পেয়ে যাবে। এগুলো অবশ্যই প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি শর্ট করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এবার বই, যারা বলবে স্যার কি বই পড়বো, তাহলে অবশ্যই বাংলার জন্য জীবন মুখোপাধ্যায় সবচেয়ে ভালো বই, বাংলার জন্য পড়তে পারো। আর ইংলিশ মিডিয়ামের জন্য পুনম দালালের বই ভালো রয়েছে, আর এস শর্মার বই রয়েছে, আর হচ্ছে রাজীব আহিরের যে ব্রিফ হিস্ট্রি অফ মডার্ন ইন্ডিয়া বাই স্পেকট্রাম যেটা রয়েছে, এটা একটা ভালো বই, যেটা তোমরা ফলো করতে পারো। ঠিক আছে? তাহলে মোটামুটি এটা আমাদের আলোচনার বিষয়বস্তু হলো, পুরো সিলেবাস আলোচনা। এবার আমরা একটা টপিক আলোচনা করব, যেটা বলেছিলাম সেখানে আমরা দেখাবো যে একটা টপিক থেকে তোমাদের নোটস কেমন হবে, সে নোটস তোমরা কিভাবে পাবে, সে নোটস এর মধ্যে কি রয়েছে, পুরো জিনিস এবার দেখো তোমাদের আলোচনা হবে। হুম, দেখো তোমাদের যে নোটস, ঠিক আছে, 1 সেকেন্ড। এই নোটস এর মধ্যে যেগুলো থাকবে, প্রথম থেকে পুরো টপিক দেওয়া থাকবে, এগুলো নোটস দেওয়া থাকবে, যেখানে একটা প্রয়োজনীয়, যেখানে ম্যাপের প্রয়োজন হবে সেরকম ম্যাপ দেওয়া থাকবে, যেটা প্রয়োজনীয়, এরকম না পুরো ম্যাপে ঘোরা, কারণ জিওগ্রাফি ম্যাপ লাগে। ঠিক আছে? তো সেখানে তো এরকম থাকবে, পুরো ডিটেলসে থাকবে, প্রয়োজনীয় কালার দিয়ে মার্কিং করা থাকবে যেগুলো প্রয়োজনীয়। এছাড়া তোমরা এই নোটসটা পাওয়ার সাথে সাথে কিছু জায়গায় প্রয়োজনীয় ম্যাপ পাবে। এবার নোটস এর পেছনে দেখবে, পরে দেখবে ইংলিশ ভার্সনে থাকবে। ঠিক আছে? ইংলিশ ভার্সনে থাকবে, এই ইংলিশ ভার্সনে যারা বেঙ্গলি পড়বে না, সেম পুরো নোটসটা ইংলিশ ভার্সনে তোমাদের কাছে এইভাবে অ্যাভেলেবেল থাকবে। তবে কারো যদি বাংলা পড়তে ভালো লাগে বাংলায় পড়বে, ইংলিশ যদি পড়তে ভালো থাকে ইংলিশ পড়বে, কোনো সমস্যা নেই। এরপর শেষে দেখো এমসিকিউ থাকবে। আচ্ছা, এই এমসিকিউটা এখানে নয়, এমসিকিউটা আমি একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। হুম, এমসিকিউ তোমাদের এইভাবে এমসিকিউ তোমরা পাবে, যেখানে কোশ্চেন থাকবে, কোশ্চেনের সাথে সাথে ইংলিশ ভার্সনে কোশ্চেন থাকবে, তার নিচে বেঙ্গলি ভার্সনে কোশ্চেন থাকবে। অর্থাৎ যাদের মনে হবে ইংলিশের কোশ্চেন পড়ে অ্যান্সার করার, ইংলিশে দেবে, আর যাদের মনে হবে না আমি বেঙ্গলি ভার্সনে কোশ্চেন অ্যান্সার করব, বেঙ্গলি ভার্সনে দেবে, কোনো সমস্যা নেই। কিন্তু
আমি সবাইকে এটাই সাজেস্ট করবো, ইংলিশ ভার্সনে প্র্যাকটিস করো। এবার যদি বেঙ্গলি ভার্সনে করতে চাও তাতেও অসুবিধা নেই, তবে ইংলিশ ভার্সনে করলে কি হবে, মেন্সে তোমরা সুবিধা পাবে। অর্থাৎ ইংলিশ বেঙ্গলি দুটো ভার্সনেই আমরা কিন্তু বাইল্যাঙ্গুয়াল তোমাদের জন্য অ্যাভেলেবেল করছি। তোমাদের যেটা পছন্দ হয় তোমরা করতে পারো, কোনো সমস্যা নেই, ইউর চয়েস, তোমাদের চয়েস, কোনো সমস্যা নেই। ওকে, আচ্ছা এবার, আচ্ছা কেউ একজন একটা প্রশ্ন করেছিলে যে হুম যে অনলাইনে ক্লাস করছি বইও কি কিনতে হবে? দেখো, বই সবসময় একটা প্রয়োজন কেন, নোটস তোমাদের হয়তো স্যার তোমাদের নোটস হয়তো প্রোভাইড করবেন, ঠিক আছে, যেটা তোমরা তো পড়ার জন্য পাবে, এই নোটস আমি প্রোভাইড করব। কিন্তু বইয়ের থেকে বড় বন্ধু কখনো হয় না, ঠিক আছে? কারণ গল্প আমি বলছি, সেই গল্পের মধ্যে তুমি কি আর পুরো গল্পটা লিখে রাখতে পারবে? পারবে না। কিন্তু একটা বই যদি তুমি পড়ো, সেখানে সেটা তোমাকে একটা গল্পের মতো করে অনেক জিনিস তুমি পেয়ে যাবে। অর্থাৎ বই সবসময় কেনাটা প্রয়োজন, কারণ কি, ছোট্ট করে একটু পড়ে কোনোদিন পুরো জিনিস মাথায় থাকে না, বেশি পড়তে হবে, কারণ আমাদের ব্রেন এভাবেই রয়েছে, যেখানে তুমি 500 লাইন পড়লে সেখান থেকে 250 লাইন মনে থাকবে, আর যখন লিখবে সেখান থেকে 100 লাইন হবে। সেই কারণে যতটা তোমার প্রয়োজন তার থেকে 5 গুণ তোমাকে পড়তে হবে। এটা এইভাবে আমাদের ব্রেন চলে, কারণ ব্রেনের মধ্যে ফরগেটিং সব থেকে গুরুত্বপূর্ণ। ভুলে তোমাকে বাবা যেতে হবে, আর ভুলে যখন যাবে তার মানে বেশি পড়তে হবে, তাহলে তোমাকে ভুললেও তোমাদের হবে। ওকে, অর্থাৎ স্টাডি মেটেরিয়াল তোমরা পাবে, কিন্তু নোটস কেনাটা অবশ্যই প্রয়োজন। আচ্ছা, বেঙ্গলি মিডিয়ামের বই, জীবন মুখার্জির বই আমি অলরেডি বলে দিয়েছি, জীবন মুখার্জির বই স্বদেশ এবং বিশ্ব যেটা রয়েছে সেটা তোমরা পেয়ে যাবে। আচ্ছা এবার দেখো, এবার আজকে যে টপিকটা তোমাদেরকে একটু ডিটেলসে আলোচনা করছি সেটা আধুনিক ভারত, যেটাকে ইউরোপীয়দের ভারতের আগমন বলে আমরা বলছি। দেখো, ব্যাপারটা কি, ব্যাপারটা ভীষণ ইন্টারেস্টিং ব্যাপার। সেখান থেকে আমরা আলোচনা করব যে ভারতে, আমরা যদি বলি স্যার আধুনিক যুগের সূচনা কবে, কেউ যদি প্রশ্ন করো যে স্যার ভারতে আধুনিক যুগের সূচনা কবে হয়েছিল, তখন কোন বইতে তোমাদের বলবে যে ভারতে যে আধুনিক যুগের যে সূচনা হয়েছিল সেটা ছিল 1600 খ্রিস্টাব্দে। কেন? কারণ 1600 খ্রিস্টাব্দে প্রথম ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে এসেছিল। কেউ বলবে না স্যার 1600 নয়, আমি একটা বইতে পড়েছি 1707। কেন? কারণ 1707-এ অরঙ্গজেব মারা গেছিল। কারো ক্ষেত্রে মনে হয় অরঙ্গজেবের মৃত্যু আধুনিক যুগের সূচনা, আর কারো ক্ষেত্রে মনে হয় ইংরেজদের ভারতে আগমন আধুনিক যুগের সূচনা। ব্যাপারটা কি, ব্যাপারটা তাহলে কে ঠিক কে ভুল? ব্যাপারটা হচ্ছে দুটোই ঠিক। বলবে স্যার দুটোই কি করে ঠিক হয়? দুটোই ঠিক হয় এই কারণে, কোন জিনিসের মধ্যে এখানে কিন্তু কোনো বাউন্ডারি নেই, কোনো এরকম নেই যে এই দেওয়াল, এই দেওয়ালের এই দিকে মধ্যযুগ, এই দিকে আধুনিক যুগ, এরকম ভাবে কিন্তু কোনো দেওয়াল হয় না। তাহলে কিভাবে হয়? আধুনিক যুগ মধ্যযুগ হয় ঘটনার পরিপ্রেক্ষিতে, অর্থাৎ আমরা এটাকে তার ঘটনা বা সমাজে কি পরিবর্তন হয়েছে সেইভাবে আমরা ভাগ করে থাকি। যেমন আমি একটু বুঝিয়ে দিচ্ছি, প্রাচীন যুগ আমরা কোন সময়টাকে বলছি? প্রাচীন যুগ আমরা সেই সময়টাকে বলছি যখন মানুষ, মানে আজকাল যারা আমরা যেভাবে বসবাস করছি সমাজে, সেই সমাজে যখন, সেই সমাজ যদিও যেহেতু আমাদের এখন নেই, সেই কারণে যখন আগের সমাজ ছিল সেই সময়টাকে আমরা প্রাচীন যুগ বলছি। তাহলে প্রাচীন যুগের মধ্যে কি, যখন রাজা রাজরাদের ব্যাপার ছিল, তাহলে সেই রাজা মহারাজা যারা ছিল তারা হচ্ছে প্রাচীন যুগ। এখন তো এইসব রাজা মহারাজার ব্যাপার নেই, সেই কারণে এখন এটা আমাদের প্রাচীন যুগের মধ্যে পড়ছে না। এই জন্য সেটা আমাদের এটা, মানে সেটা প্রাচীন যুগে পড়ছে। আর আধুনিক যুগ কোনটাকে বলছি? আধুনিক যুগ সেটাকেই বলছি যেই যুগে আমরা বর্তমানে বসবাস করছি, মানে যেইখানে পলিটিক্যাল ওয়ার হবে, একে অপরের সাথে যুদ্ধ হবে, কিন্তু রাজা রাজরাদের মতো যুদ্ধ আগের মতো নয়। এবার এই দুটো সময়ের মাঝখানে, মানে একটা সমাজ তো হঠাৎ করে আজকে বললে কালকে হয়ে যাবে না। এই অন্নপূর্ণা ভান্ডার সরকার দিবে বলেছে, দিয়ে এখন দিচ্ছে না, তাহলে হঠাৎ করে অন্নপূর্ণা ভান্ডার কিছুদিন পরে যে বন্ধ হবে, সেটা আজকে বললে কালকে তো বন্ধ হবে না। তার জন্য একটা 2 মাস বলো 3 মাস বলো একটা সময় লাগবে, একটু আন্দোলন হবে, একটু লড়াই হবে, যে এ দাবি করবে যে সবাইকে দিতে হবে, নাহলে বন্ধ করতে হবে, এ বলবে না যারা যোগ্য পাবে, এই বিভিন্ন রকমের মতামত হবে। তাহলে যেই সময় এই পরিবর্তনটা হচ্ছে, সেই পরিবর্তনের সময়টাকেই বলা হচ্ছে মধ্যযুগ বা মিডিয়েভেল এরা। অর্থাৎ আমরা এই যে ভাগটা করছি প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ, সেটা বেসিক্যালি সমাজের উপরে ভিত্তি করে করছে। আমরা আধুনিক যুগটাকে সবচেয়ে বেশি অ্যাকসেপ্ট করি কখন? যখন ইউরোপিয়ান দেশগুলো সাম্রাজ্য বিস্তারের জন্য সাম্রাজ্য বিস্তার শুরু করেছিল, অর্থাৎ তারা যখন তাদের সাম্রাজ্যকে এক্সপেনশন করা শুরু করেছিল, সেই সময় থেকেই আমরা আধুনিক যুগের
ইতিহাসকে সূচনা করেছে। কেন? কারণ তারা যখন সাম্রাজ্য বিস্তার, যেটাকে কলোনাইজেশন বলি, সে কলোনাইজেশন যখন থেকে শুরু করেছিল তখন থেকে কি হয়, সমাজে পরিবর্তন দেখা যায়, এবং সেই পরিবর্তনটাই কিন্তু আমাদের বর্তমানে চলছে। সব দেশে সেই পরিবর্তন অনুযায়ী কিন্তু চলছে, কিছু পরিবর্তন সামান্য হয়েছে, কিন্তু সেই রকম সিস্টেমেই আমরা চলছি। সেই কারণে আমরা সেটাকে আধুনিক যুগের সূচনা বলে থাকি। এবার আধুনিক যুগের আমরা যদি শেষ বলি, সেটা হচ্ছে কি, আমাদের যখন ভারত গণতান্ত্রিক দেশ রূপে আত্মপ্রকাশ করে। ভারত গণতান্ত্রিক দেশ রূপে আত্মপ্রকাশ করে কথাটার মানে হচ্ছে, ভারতে যখন সংবিধান কার্যকর হয় তখনই তো গণতান্ত্রিক দেশ বলা হবে। একটা দেশকে গণতান্ত্রিক কখন বলা হবে? গণতান্ত্রিক তখন বলা হবে যখন সাধারণ মানুষ ভোটের অধিকার পাবে, অর্থাৎ জনগণ ভোট দিয়ে সরকারকে ডিসাইড করবে যে কে হবে আমাদের সরকার, তখনই তাকে গণতান্ত্রিক দেশ বা ডেমোক্রেটিক কান্ট্রি বলা হবে। তাহলে সেই রূপে আমরা আত্মপ্রকাশ করেছি 1950 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি, 26 জানুয়ারি, যেদিন সংবিধান কার্যকরী করা হয়, যেটাকে আমরা রিপাবলিক ডে বলে। এবার আমরা আলোচনা করি যে ইউরোপিয়ানরা ভারত থেকে, মানে ইউরোপ থেকে ভারতে কিভাবে এলো। তাহলে এর আগে কি কোনো ইউরোপিয়ানরা ভারতে আসেনি? না, এর আগে কিন্তু আমাদের দেশে কোনো ইউরোপিয়ানরা আসেনি। আমাদের দেশে যারা এসেছে তারা আরবরা এসেছে, আরব ট্রেডার্সরা এসেছে। কিভাবে এসেছে? দেখো, এসেছিল আমাদের যখন প্রাচীন যুগ থেকে ভারতে যে ব্যবসা বাণিজ্য হয়েছে, সেটা কিন্তু একদম মানে সিন্ধু সভ্যতা থেকে ব্যবসা হয়েছে। তখন ব্যবসা হতো কি করে? ভারতের যে গুজরাট পোর্টটা রয়েছে, এই যে ম্যাপটা দেখালাম, আমি একবার জুম করছি, আরো ম্যাপটাকে আমি জুম করে এখানে নিয়ে যাচ্ছি, পুরো স্ক্রিনে তোমরা দেখতে পাবে। এই যে জায়গাটা আমি পয়েন্ট করলাম, ঠিক আছে, এই যে জায়গাটা আমি পয়েন্ট করলাম, এটা হচ্ছে আমাদের গুজরাট। গুজরাট, মহারাষ্ট্র, এই যে জায়গা রয়েছে, এখানে ছিল প্রাচীন আমাদের লোথাল। এর সাথে সাথে কল্যাণ, ব্রুচ, এইসব বিভিন্ন আমাদের বন্দরও রয়েছে। কি হতো, এই বন্দরের মাধ্যমে এখান থেকে যেসব জিনিসপত্র নিয়ে আমরা যেতাম, এই পার্সিয়ান গালফ দিয়ে আরবে আমরা বাণিজ্য করতাম। ঠিক আছে, কিছু কিছু বাণিজ্য আবার হতো এখান দিয়ে যাওয়ার পরে ইয়েমেন দিয়ে আমরা এইসব জায়গায় বাণিজ্য করতাম। মানে আমাদের এই যে বাণিজ্যের জায়গা ছিল এত দূর পর্যন্ত, অর্থাৎ এই পুরো যে জায়গাটা রয়েছে, এই জায়গাটা আমাদের আরব বলা হয়, এই পুরো জায়গাটাকে আমরা আরব বলে থাকি। তাহলে আমরা সবসময় কিন্তু প্রথম থেকেই বাণিজ্য করে এসেছি আরবের থেকে। কারণ এরপরে আমরা আর যে নিচে দিয়ে যাব, যে আফ্রিকার নিচ দিয়ে যে ঘুরে যাব, এত দূর আমরা কিন্তু কেউ ট্রাভেল করিনি। অর্থাৎ যত বাণিজ্য হতো আরবদের সঙ্গে আমরা বাণিজ্য করতাম, তাদের সাথে আমরা শেয়ার করতাম, সেই আরবরা কি করতো, সেই জিনিসগুলোকে নিয়ে ইউরোপে পৌঁছে দিত। এইভাবেই কিন্তু চলতো, মানে আমরা করছি আরবদের সাথে বাণিজ্য, আরবরা করছে ইংরেজদের সাথে, মানে ইউরোপের সাথে বাণিজ্য। এইভাবেই কিন্তু বাণিজ্য প্রথম থেকে হতো। তাহলে অসুবিধা কি হলো? বাণিজ্য যেরকম চলছিল ভালোই তো, কোনো অসুবিধা নেই। অসুবিধা হলো সেই সময়ে যখন ভারতে কি হয়, যখন মানে ইউরোপে কি হয়, আমাদের অটোমান তুর্কিরা 1453, 1453 সাল আছে, 1453 খ্রিস্টাব্দে কি হয়, যে অটোমান তুর্কি যারা ছিল, মানে তুর্কির যারা লোক ছিল, অটোমান তুর্কি, তুর্কিরা কি করে, কনস্ট্যান্টিনোপল দখল করে। ঠিক আছে, কনস্ট্যান্টিনোপল, ঠিক আছে, কনস্ট্যান্টিনোপল দখল করে। কনস্ট্যান্টিনোপল কোথায় রয়েছে? আজকে দিনে যে রোমের অঞ্চল, সেটা কনস্ট্যান্টিনোপল রয়েছে। তাহলে এই কনস্ট্যান্টিনোপল যখন দখল করে, বেসিক্যালি ইস্তানবুল অঞ্চল যেখানে রয়েছে, কনস্ট্যান্টিনোপল দখল করলে এই জায়গাটা কি হয়, পুরো সম্পূর্ণ আরবদের কন্ট্রোলে চলে যায়। অর্থাৎ তুর্কিরা এই জায়গাটাকে সম্পূর্ণভাবে কন্ট্রোল করা শুরু করে। এবার যারা বাণিজ্য করতো এই স্থান দিয়ে, তারা আর বাণিজ্য নিতে পারছে না। এর ফলে কি হলো, যে এরা ইউরোপের সাথে পুরো বাণিজ্যকে মনোপলি কন্ট্রোল করা শুরু করলো, এবং বললো যে বাবু এখান থেকে আগে যেটা 10 টাকায় পাওয়া যেত, এখন বাবু 50 টাকা দিতে হবে। ব্যাস, পুরো ব্যাপারটা গন্ডগোল হয়ে গেল, মানে পুরো ব্যবসা বাণিজ্য তখনই ডিস্ট্রয় হয়ে গেল। তখন সবাই ডিসাইড করলো যে ভারতে যে এই জায়গা দিয়ে যেতে হবে, আরবদের উপর দিয়ে যেতে হবে, এরকম ব্যাপার নয়, আমরা এদেরকে সাইড লাইন করে আমরাও বাণিজ্য করতে পারি। সেই কারণে তারা কি করে, ভারতে আসে জলপথ খুঁজতে শুরু করে। এবং সেই জলপথ হিসেবে প্রথম এটার জন্য কে এগিয়ে এসেছিল, তার নাম ছিল বার্থেলোমিউস ডিয়াজ। তিনি 1487, 1487 সালে আফ্রিকার দক্ষিণ প্রান্তে এসে পৌঁছেছিলেন। অর্থাৎ তিনি কে ছিলেন? তিনি ছিলেন একজন পর্তুগিজ নাবিক। পর্তুগিজ একজন নাবিক ছিলেন। তিনি কি করেছিলেন, এই যে পর্তুগাল, এই জায়গাটা রয়েছে পর্তুগাল, এখান থেকে তিনি জাহাজ নিয়ে আফ্রিকার পাশ দিয়ে গিয়ে একদম নিচের, এই যে আফ্রিকার যে নিচের পয়েন্ট, এই পয়েন্টে তিনি পৌঁছেছিলেন। কিন্তু এই জায়গায় কি হয়েছে, এই জায়গাটায় কি রয়েছে, এই দিকটায় রয়েছে আমাদের ভারত মহাসাগর, এই দিকটায় রয়েছে আমাদের আটলান্টিক মহাসাগর।
এবার যখনই দেখবে দুটো মহাসাগর কোনো জায়গায় যুক্ত হয়, সেই জায়গায় সমুদ্রের স্রোত কিন্তু প্রচুর হয়। এবার এই জায়গায় কি হয়েছে, যেহেতু দুটো সাগর মিশেছে, জলের স্রোত প্রচুর হওয়ার জন্য প্রচুর ঝড় বৃষ্টির সম্মুখীন তিনি হন। সেই জন্য তিনি এই জায়গার নাম রাখেন কেপ অফ স্টর্মস। স্টর্ম মানে যেখানে ঝড় ঝঞ্ঝাট বলা হয়, কেপ অফ স্টর্মস। এবং তিনি এখান থেকে ঘুরে আবার নিজের দেশে ফিরে চলে যান, যে ও দরকার নেই বাবু ডুবে যাব, ঘুরে আবার নিজের দেশে চলে গিয়েছিল। ব্যাস। পরবর্তীকালে কি হয়, 1498-এ 1498 সালে ভাস্কোডা গামা বলে একজন ভদ্রলোক, তিনি কি করেন, তিনি এই জায়গায় আসেন। এবং এই জায়গায় আসার পরে একজন লোক তাকে বললো, তার নাম ছিল আব্দুল মাজিদ। ঠিক আছে, নাম আমরা পাবো আস্তে আস্তে, আব্দুল মাজিদ। তিনি কি করেন বলেন যে আপনি চলুন, আমি আপনাকে নিয়ে যাচ্ছি। তখন কি হয়, তিনি এখান থেকে নিয়ে মাদাগাস্কারের পাশ দিয়ে ভারতে আসার জলপথ আবিষ্কার করেন। এবং এই রুট ফলো করে এই যে কেপ অফ গুড হোপ থেকে আরো এগিয়ে এসে এখান দিয়ে ভারতের একদম যে দক্ষিণ প্রান্তে কালিকটে এসে পৌঁছে দেন। এবং সেখান থেকেই ভারতে আসা জলপথ আবিষ্কার হয়। এবং এই যে জায়গাটার নাম কেপ অফ স্টর্মস ছিল, সেই জায়গাটার নাম হয়ে যায় কেপ অফ গুড হোপ। কেন? কারণ যেই জায়গার মাধ্যমে রাস্তার, অর্থাৎ এই আবিষ্কার যখন হলো, সঙ্গে সঙ্গে কি হলো, একটা নতুন আশা হলো। কারণ ইউরোপিয়ানরা দেখলো যে এইভাবে তারা বাণিজ্য করতে পারে, সেই জায়গার মাধ্যমে তারা ভারতের সাথে বাণিজ্যের একটা নতুন পথ পেলো, নতুন আশা জাগলো। সেই জন্য সেটাকে কেপ অফ গুড হোপ বলা হয়ে থাকে। ব্যাস। এই রাস্তার মাধ্যমে আমাদের ভাস্কো ডা গামা প্রথম ভারতে আসার জলপথ আবিষ্কার করলেন, সেটা আমরা জানি 1498 খ্রিস্টাব্দে তিনি ভারতে আসা জলপথ আবিষ্কার করেন। আরেকজন নাবিক ছিলেন ক্রিস্টোফার কলম্বাস। তিনি কি করলেন, তিনি স্পেনের ছিলেন। তিনি স্পেন থেকে কি করেন, পশ্চিম দিকে যাওয়া শুরু করলেন এবং তিনি আমেরিকা পৌঁছে যান। এবার এখানেই আমাদের একটা মজার ব্যাপার, যে তাহলে কলম্বাস কি আমেরিকা আবিষ্কার করেছিলেন? যদি বলবে হ্যাঁ স্যার, ছোটবেলা থেকে তো পড়েছি কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছিলেন, তাহলে আমেরিকার নাম কলম্বাসের নামে হলো না কেন? বলবে স্যার সেটা তো আমেরিকাকে ভেসপুজি তিনি ম্যাপ বানিয়েছিলেন বলে তার নাম হয়ে গেল। তাহলে এটা শুনতে একটা সে গড়বড় লাগছে না? ব্যাপারটা হচ্ছে কলম্বাস কিন্তু কখনো আমেরিকা আবিষ্কার করেনি। বলবে স্যার এ কি কথা, তাহলে কি বইতে ভুল লেখা আছে? বইতে ভুল লেখা নেই। ব্যাপারটা কি, তিনি আমেরিকা এইদিকে আসেন এবং সেই জায়গায় এসে আমেরিকায় আসার আগে দেখবে এরকম অনেক দ্বীপ একসাথে রয়েছে। সেই দ্বীপগুলোকে আমরা বলি ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ বলতে যেগুলোকে আমরা ওয়েস্ট ইন্ডিজ বলে থাকি। ওয়েস্ট ইন্ডিজ কিন্তু একটা কোনো দেশ নয়, অনেকগুলো দ্বীপ একসাথে যুক্ত হয়ে ওয়েস্ট ইন্ডিজ গঠন করে, যার মধ্যে আমাদের বার্বাডোস রয়েছে, যার মধ্যে আমাদের ত্রিনিদাদ টোবাগো রয়েছে। অর্থাৎ সেরকম যেমন ব্রায়ান লারা, শিবনারায়ণ চন্দ্রপাল, এরা ওয়েস্ট ইন্ডিজ প্লেয়ার, কিন্তু এরা আলাদা আলাদা আইল্যান্ড থেকে বিলং করে। ঠিক আছে, যাই হোক, আমি পরে আলোচনা হবে, এগুলো আস্তে আস্তে পাবে। অর্থাৎ ক্রিস্টোফার কলম্বাস কিন্তু কখনো আমেরিকায় যাননি, তিনি ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ আবিষ্কার করেছিলেন। এবং সেই আবিষ্কারের পথ ধরে পরবর্তীকালে স্পেনের লোকেরা আমেরিকা আবিষ্কার করেছিল। সেই কারণে কলম্বাসকে আমরা আমেরিকার আবিষ্কারক বলে থাকি। ওকে, এবার এই ভাস্কো ডা গামা ভারতে আসেন, কালিকট বন্দরে আসেন। কালিকট বন্দরে সেই সময় রাজা ছিলেন জ্যামরিন। তার সাথে তার সাক্ষাৎ হয়। তার সাথে সাক্ষাৎ হওয়ার পরে 3 মাস তিনি কালিকটে ছিলেন। কালিকটে থাকার পরে তিনি কালিকট থেকে 3 মাস পরে যখন 1499 সালে তিনি যখন ফিরে যান নিজের দেশে, ফিরে যাওয়ার সময় তিনি যে জিনিসপত্র নিয়ে, মানে এখান থেকে যে বাণিজ্য করে নিয়ে গেছিলেন, তার 60 গুণ বেশি তিনি লাভবান হন। তার মানে সবাই তখন বুঝতে পারছে এই এত সুন্দর কোয়ালিটি জিনিসপত্র তারা এসেছিল। এবার এখানে যদি প্রশ্ন করা হয় যে পর্তুগিজরা ভারতে কিসের জন্য এসেছিল, বলবে বাণিজ্য। যদি বলে পার্টিকুলার কিসের জন্য, তখন হবে মশলা। মশলার জন্য তারা এসেছিল। বলে কোন মশলা? পার্টিকুলারলি তারা এসেছিল গোলমরিচের জন্য। ঠিক আছে, গোলমরিচ, যেটাকে আমরা পিপার বলে থাকি, সেই গোলমরিচ, সেই গোলমরিচের জন্যই কিন্তু তারা অ্যাকচুয়ালি এসেছিল। এবং সেখান থেকে তারা আরব এবং ইতালীয় বণিকরা যারা একচেটিয়া বাণিজ্য করত, তাদের ধ্বংস হয়ে যায়। এবার এখান থেকে তারা জিনিসপত্র নিয়ে ইউরোপের বাজারে বিক্রি করা শুরু করে। ফলে এখান থেকে পর্তুগিজরা দেখে এটা একটা ভালো সুবর্ণ সুযোগ বাণিজ্য করার জন্য। ব্যাস, সেই পথ ধরে পরবর্তীকালে আরেকজন পৌঁছে যান, দ্বিতীয় পর্তুগিজ, তার নাম ছিল পেড্রো অ্যালভারেজ ক্যাব্রল। তিনি কি করেন, তিনিও ভারতে আসেন 1500 খ্রিস্টাব্দে। তার উদ্দেশ্য ছিল যে জ্যামোরিনের সাথে সাক্ষাৎ করে এখানে একটা বাণিজ্য কুঠি তৈরি করা। ঠিক আছে, তিনি উদ্দেশ্য ছিল যে বাবু আসবো, এসে জ্যামোরিনের সাথে একটা চুক্তি করব, পর্তুগিজ ফ্যাক্টরি বানাবো, এই চিন্তা নিয়ে তিনি আসেন। কিন্তু যখনই এই যে বাণিজ্য করতে আরবরা অলরেডি দেখে নিয়েছে যে তাদের অলরেডি লস হতে শুরু করেছে, তারা ক্যাব্রলকে বাধা দান করলো। এই বাধা দেওয়ার কারণে আরবদের সঙ্গে ক্যাব্রলের একটা সংঘাত তৈরি হলো।
আরব ভার্সেস ক্যাব্রলের মধ্যে লড়াই হলো, সেখানে প্রচুর মানুষ কিন্তু মারা গেল, প্রচুর জাহাজ নষ্ট হলো, মানুষ মারা গেল। এতে কি হলো, জ্যামরিন ক্রুদ্ধ হলেন, দিয়ে বললেন না না, এখানে পর্তুগিজদের বললো তোমরা এখানে আর তোমরা এখানে থাকতে পারবে না, তোমরা এখান থেকে কেটে পড়ো। কারণ আরবদের সাথে এতদিন একটা ব্যবসা চলে আসছে, ফলে তারা এখানে মানে পর্তুগিজদেরকে এখান থেকে বের করে দিল, ব্যাস পর্তুগিজরা চলে গেল। এবার ভাস্কো ডা গামা অলরেডি যখন একটা ভালো সম্পর্ক তার হয়ে গেছিল, তখন তিনি কি করলেন বলছেন, তিনি আবার ডিসাইড করলেন যে তিনি আবার ভারতে আসবেন। সেই কারণে 1502 খ্রিস্টাব্দে ভাস্কো ডা গামা দ্বিতীয়বারের জন্য কিন্তু আবার ভারতে আসেন, এবং ভারতে এসে বাণিজ্য করার মাধ্যমে তিনি আবার মানে লাভবান করে তিনি ফিরে গেছিলেন। এবং 1503 সালে কোচিনে প্রথম পর্তুগিজ কারখানা তারা স্থাপন করেছিল। তখন জ্যামোরিনের সাথে একটা মোটামুটি সেটেলমেন্ট হয়ে গেছিল, এবং সেখান থেকে তারা কোচিতে মানে কোচিন বা কোচি যেটা রয়েছে সেখানে তারা প্রথম বাণিজ্য কুঠি স্থাপন করে। ঠিক আছে। এরপর তারা 1505 মানে 1505-এ পর্তুগিজ ভারতের সরকার যাকে এস্ট্রিডোরে ইন্ডিয়া গঠন করে, এবং তারা কি করে 1505-এ যখন সরকার হবে, একজন গভর্নর অ্যাপয়েন্ট করতে হবে, যে গভর্নর কি করবে, এই জায়গাটাকে কন্ট্রোল করবে, নিয়ন্ত্রণ করবে। সেই হিসাবে কাকে অ্যাপয়েন্ট করা হয়, ফ্রান্সিসকো ডি আলমিডা নামে একজন ভদ্রলোক, যাকে পর্তুগিজদের প্রথম গভর্নর হিসেবে অ্যাপয়েন্ট করা হয়েছিল। তাহলে সেই ভদ্রলোক গভর্নর হিসেবে আসেন, এবং গভর্নর হিসেবে আসার পরে তিনি ভারতকে কন্ট্রোল করার জন্য একটা অভিনব পদ্ধতি শুরু করেন। সেই পদ্ধতিটাকে বলা হয় ব্লু ওয়াটার পলিসি বা নীল জল নীতি। ব্যাপারটা কি, খুবই সিম্পল সিস্টেম। ব্যাপারটা দেখো, শুধুমাত্র যে ইউরোপীয় বাণিজ্যরা ভারতে বাণিজ্য করতে আসতো সেরকম না, তারা ভারতের সাইড দিয়ে, ভারত মহাসাগর ইন্ডিয়ান ওশান দিয়ে, এই যে নিচে রয়েছে আমাদের এই জায়গায় মালাক্কা স্ট্রেট, মানে এইখানে রয়েছে, পাশে রয়েছে ইন্দোনেশিয়া। ঠিক আছে, ইন্দোনেশিয়া আমরা জানি, ইন্দোনেশিয়া, জাভা, সুমাত্রা যেসব অঞ্চল রয়েছে, সেই জায়গাতে কিন্তু প্রচুর বাণিজ্য পাওয়া যেত। ফলে ইউরোপিয়ান বাণিজ্য শুধু ইন্ডিয়া আসতো সেরকম না, তারা কিন্তু এখান দিয়ে ইন্ডিয়ান ওশান হয়ে ইন্দোনেশিয়া, জাভাতেও তারা যেত। ফলে পর্তুগিজরা দেখলো যে এখান দিয়ে তো সবাইকেই যেতে হবে ব্যবসা বাণিজ্যের জন্য। এবার যখনই যাবে তখন তিনি কি করলেন, এই যে ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট রয়েছে, মানে ভারত মহাসাগরের যে অঞ্চল রয়েছে, সেই জায়গাটাকে তিনি কি করলেন, সম্পূর্ণভাবে কন্ট্রোল করা, মানে এখানে প্রচুর চারিদিকে জাহাজ, এরকম এরকম চারিদিকে জাহাজ দিয়ে ছড়িয়ে দিলেন, এবং বললেন যে কেউ যদি এখান দিয়ে যেতে চায় তাহলে অবশ্যই আমাকে টোল ট্যাক্স দিতে হবে, মানে পয়সা দিতে হবে। যদি না দাও তাহলে তোমার জাহাজ আমি লুট করে নেবো, তোমার জাহাজ ডুবিয়ে দেবো, তাহলে তোমার জাহাজে যা আছে আমি বাজেয়াপ্ত করে নেবো। অর্থাৎ এখানে তিনি এরকম টোল ট্যাক্স চালু করে দিলেন, যেটাকেই বলা হতো ব্লু ওয়াটার পলিসি, এবং সিস্টেমটার নাম ছিল কার্টেজ সিস্টেম। অর্থাৎ কার্টেজ সিস্টেম কথাটার মানে হচ্ছে, তুমি পয়সা দাও, পয়সা দিলে তোমার জাহাজ সুরক্ষিত, যদি পয়সা না দাও বাবু তোমার জাহাজ আমি ডুবিয়ে দেবো, না হলে সেই জাহাজ আমি দখল করে নেবো। ঠিক আছে, এটা বেসিক্যালি ছিল একটা লাইসেন্সের ব্যবস্থা। অর্থাৎ তুমি আমার কাছ থেকে লাইসেন্স নাও, লাইসেন্স যদি নাও তাহলে তুমি ব্যবসা করতে পারবে, না হলে তোমার যে কোনো সময় তোমার অবস্থা খারাপ হয়ে যাবে। ব্যাস, এইভাবে তারা কি করলো, বহু জায়গা আস্তে আস্তে ইন্ডিয়ান ওশানকে তারা কন্ট্রোল করা শুরু করলো, ভারত মহাসাগরকে নিয়ন্ত্রণ করা শুরু করলো। এইভাবে তারা কি করলো, বিভিন্ন পাওয়ারফুল করলো। এরপর একজন ভদ্রলোক আসে গভর্নর হিসেবে, তার নাম হচ্ছে আলফানসো ডি আলবুকার্কি। তিনি কি করেন, তিনি 1509 খ্রিস্টাব্দে আসেন। আসার পরে তার সবচেয়ে বড় কাজ, প্রথম কাজ, তিনি কি করলেন, দিউ দখল করলেন। গোয়া, দমন, দিউ রয়েছে, যে দিউ করলেন, সেখানে একটা যুদ্ধ হয়েছিল, ব্যাটেল অফ দিউ। এই যুদ্ধটা হচ্ছে ব্যাটেল অফ দিউ, দিউয়ের যুদ্ধ। যেহেতু দিউতে হয়েছিল ওই জন্য ব্যাটেল অফ দিউ 1509-তে তিনি যুদ্ধ করেন, যেখানে তিনি কি করেন, আরবের বণিক, তারপর মিশরের বণিক, জ্যামরিন সবাইকে একসাথে পরাজিত করে দিউ দখল করেন। ব্যাস, দিউ যখন কন্ট্রোল হওয়া শুরু হয়, কন্ট্রোল যখন শুরু করে, তিনি কি করেন, পর্তুগিজে মানে ভারতে প্রকৃত পর্তুগিজ সাম্রাজ্য দখল করেন। এবার এখানে একটা লাইন আছে, পড়ে সুন্দর মনে হবে, যে অ্যালবুকার্কি গোয়াতে সতীদাহ প্রথা প্রথম নিষিদ্ধ করেন। শুনলে এবার আমরা যখন এইটা পড়বো, এই দেখো আমাদের ইতিহাস কেমন, মানে এই যে এতদিন ধরে যে কংগ্রেসরা আমাদের যে ইতিহাস লিখেছে, কতটা জঘন্য লিখেছে। ঠিক আছে, কতটা জঘন্য লিখেছে সেগুলো আমি তোমাদের বলছি। যে একটা যখন পড়া হচ্ছে, যে বলা হলো যে পড়েছো তোমরা, যে মহাত্মা গান্ধীকে হত্যা করেছিলেন কে, নাথুরাম গডসে। তিনি, পরের লাইন কি লেখা আছে, যে তিনি হিন্দু মহাসভা বা হচ্ছে আরএসএস এর একজন মেম্বার ছিলেন, এটা লেখা হলো। পরে আরেকটা জায়গায় লেখা হলো যে গোয়াতে, মানে ধরো আকবর সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন, ব্যাস ওইখান দিয়ে ছেড়ে দেওয়া হলো। এবার দুটো কি মনে হলো, তাহলে প্রথম জায়গায় যখন বলা হলো যে আমাদের হচ্ছে নাথুরাম গডসে গান্ধীজিকে হত্যা করেন,
অতটা ঠিক আছে, তাহলে পরে কেন লেখার দরকার হলো যে তিনি আরএসএস এর সদস্য ছিলেন? তাহলে যখন এটা লেখার ইচ্ছে হলো, তাহলে এটাও লেখা লেখা উচিত ছিল যে আকবর সতীদাহ প্রথা নিষিদ্ধ করেছিলেন, তারপর সেই বিধবাদেরকে তিনি তার যে মুসলিম হারাম হয়, মানে তার যে অন্তর্মহল হয়, অন্তর্মহল হয়, সেই মহিলাদেরকে তিনি মানে যৌন দাসী হিসেবে নিযুক্ত করেছিলেন বা অ্যাপয়েন্ট করেছিলেন। ও না, সেটা লেখা যাবে না। কেন লেখা যাবে না? কারণ তাতে তো আকবরের চরিত্র প্রকাশিত হয়ে যাবে। তাহলে বুঝতে পারছো কিভাবে মানে ফালতু ভাবে জিনিসগুলোকে লেখা হয়েছে, পরিষ্কার কথা। তো এখানেও অ্যালবুকার্কি গোয়াতে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেছেন, তখন মনে হবে বাহ, খুব ভালো কাজ করেছেন। তিনি কি করতেন, যেসব মহিলাদেরকে সতীদাহ করা হতো না তাদেরকে কি করা হতো, বিভিন্ন দেশে অ্যাজ এ সেক্স স্লেভ বা যৌন দাসী হিসেবে তাদেরকে পাঠানো হতো। এবার অনেকেই তোমরা মহিলা বা মেয়েরা ক্লাস করছো, তারা তোমরাই বলো যে তোমাদের সাথে যদি কখনো এই জিনিসটা হয়, তাহলে তোমরা কি সে সময় বেঁচে থাকা প্রেফার করবে না মরে যাওয়াটা প্রেফার করবে? কারণ প্রতিদিন বিভিন্ন পুরুষ মানে কি করবে বুঝতেই পারছো, সেটা বেটার হবে না? মনে হবে না বাবু, তার থেকে মরে যাওয়াটাই বেটার। তাহলে সে ব্যাপারটা সেরকম। এবার সবচেয়ে বড় কথা, সতীদাহ প্রথা যেটাকে নিয়ে আমরা এত নাচানাচি করি যে হ্যাঁ রবীন্দ্র আমাদের মানে আমাদের রাজা রামমোহন রায় এটাকে বন্ধ করেছেন, এরকম অ্যাকচুয়ালি কোনো প্রথাই ছিল না। এটাই সম্পূর্ণ মিথ্যে যে সতীদাহ প্রথা বলে কিছু ছিল। এটা সম্পূর্ণ মিথ্যে জিনিস, কোনো সতীদাহ প্রথা বলে কিছুই ছিল না। তাহলে কি ছিল সেটা আমি পরে আলোচনা করব, এখন নয়। সেটাও আমরা রাজা রামমোহন রায়ের যখন সতীদাহ প্রথার ক্লাস হবে, সেখানে আমি সতীদাহ প্রথা সম্পর্কে ডিসকাশন করব। কোথা থেকে এলো, কিভাবে হলো, ভুল কি, কতটা ঠিক, কেন হয়েছিল, সম্পূর্ণ আলোচনা হবে। ঠিক আছে। তারপরে পর্তুগিজদের প্রথম রাজধানী ছিল কোচিন। তারা কি করে কোচিনে তাদের রাজধানীকে এস্টাবলিশমেন্ট করেছিল, তৈরি করেছিল, এবং কোচিনকে কেন্দ্র করেই তাদের সম্পূর্ণ বাণিজ্য তারা শুরু করেছিল, বাণিজ্যের মাধ্যমে তারা চলেছিল। এবার অ্যালবুকার্কি কি করেন তারপরে, যে অ্যালবুকার্কি তারপরের বড় যে পদ ছিল, মানে বড় যে দখল ছিল, সেটা হচ্ছে গোয়া। ঠিক আছে। গোয়াটা ভীষণ গুরুত্বপূর্ণ। 1509-তে তিনি দিউ দখল করেন, এবং তারপর 1510-এ তিনি কি করেন, 1510 1503-এ তিনি কি করেন, গোয়া দখল করেন। গোয়া তখন কাদের আন্ডারে ছিল? বিজাপুরের সুলতান ছিল। বিজাপুর বলতে তখন বাহামনি সাম্রাজ্য ছিল, আমরা পরে পড়বো। সে বাহামনির একটা অংশ ছিল বিজাপুর। বিজাপুর, গোলকোন্ডা, আহমেদনগর ছিল। সেই বিজাপুরের যে সুলতান ছিল, সেই সুলতানের কাছ থেকে তিনি কি করেন, গোয়াকে দখল করে নেন, এবং গোয়াতে কি করে, তার সামরিক ঘাঁটি তিনি তৈরি করেন, এবং সেখানে তিনি গোয়াতে সতীদাহ প্রথা তারপরে নিষিদ্ধ করেছিলেন। ব্যাস। এর ফলে কি হলো, পুরো গোয়া যখনই ক্যাপচার করে নিল, পুরো একদম আমাদের হরমুজ প্রণালী থেকে মালাক্কা স্ট্রেট পর্যন্ত পুরো অঞ্চল পর্তুগিজরা কন্ট্রোল করা শুরু করে। মানে একদম পুরো মিডল ইস্ট থেকে, মানে একদম আফ্রিকান কন্টিনেন্ট, মানে আরবের কন্টিনেন্ট থেকে পুরো একদম ইন্ডিয়ান ওশান, আরব সাগর সাগর থেকে শুরু করে সব পর্তুগিজের আন্ডারে চলে যায়। ঠিক আছে। এবার তারপরে একজন ব্যক্তি আছে, তার নাম হচ্ছে 1524-এ আবার একজন ব্যক্তি আছে, সেই তার নাম আমরা অলরেডি শুনেছি। তিনি হচ্ছেন ভাস্কো ডা গামা। ঠিক আছে। এই যে ভাস্কো ডা গামা, এতদিন তিনি বাণিজ্য করার জন্য এসেছিলেন। 1524-এ ভদ্রলোককে পাঠানো হয়েছিল অ্যাজ এ গভর্নর হিসেবে। 1524 সালে তিনি আসেন এই জায়গাটাকে আরো কন্ট্রোল করার জন্য, নিয়ন্ত্রণ করার জন্য তাকে শাসক হিসেবে, গভর্নর হিসেবে ভাস্কো ডা গামাকে অ্যাপয়েন্ট করা হয়েছিল, যে আপনি যান, এবার কন্ট্রোল করুন। ভাইসরয় বা গভর্নর হিসেবে নিযুক্ত করা হয়েছিল। তৃতীয়বার তিনি আসেন, কিন্তু তৃতীয়বারে আসার পরে এই কোচিতে যিনি এসেছিলেন, সেখানেই কিন্তু তিনি মারা গিয়েছিলেন, এবং তিনি মারা যাওয়ার পরে তাকে ভারতেই সমাধিস্থ করা হয়েছিল। কিন্তু 14 বছর পরে তার দেহ পর্তুগালের যে লিসবন রয়েছে, সেই লিসবনে স্থানান্তরিত করে দেওয়া। অর্থাৎ ভাস্কো ডা গামা ভারতে কিন্তু 3বার এসেছিলেন। এই 3বার আসার জন্য এই শেষবারে তিনি যখন আসেন, তখন 1524-এ গভর্নর হিসেবে অ্যাপয়েন্ট হওয়ার পরে তিনি মারা যান। এরপর নিনো ডি কুনহা, তাকে গভর্নর হিসেবে অ্যাপয়েন্ট করা হয়। তিনি কি করেন, তার রাজধানী যেটা কোচিনে ছিল, কোচিন থেকে গোয়াতে ট্রান্সফার করেন। ঠিক আছে। এরপর গোয়াতে তারা ভীষণভাবে জনপ্রিয় হয়েছিল। আস্তে আস্তে গোয়াকে কেন্দ্র করে তারা বড় একটা সাম্রাজ্য তৈরি করেছিল। কিন্তু গোয়া থেকেও তাদের গোয়া তাদের আন্ডারের মধ্যেই ছিল। এবার গোয়া ছাড়া পর্তুগিজের আরেকটা ইম্পর্টেন্ট জায়গা ছিল, সেটা হচ্ছে সুরাট। ঠিক আছে। সুরাট বাণিজ্য করার একটা সবচেয়ে বড় কেন্দ্র ছিল। সুরাটে সবাই কিন্তু প্রথমে সুরাটে বাণিজ্য করতো, কিন্তু সুরাট থেকে তাদেরকে বিতাড়িত করেছিল কারা? ইংরেজরা। ইংরেজরা ভারতে আসে, এবং সুরাটে আসার পরে তাদেরকে যুদ্ধের মাধ্যমে সুরাট থেকে তাদেরকে আলাদা করে দিয়েছিল। সেটা জাহাঙ্গীরের সময় হয়েছিল। কেন হয়েছিল, কবে হয়েছিল, সেটা আমরা ইংরেজদের যখন আলোচনা করব তখন আমি এটা সম্পর্কে আলোচনা করব। এছাড়া 1631-এ কি হয়,
শাহজাহানের নির্দেশে শাহজাহানের যে মামা ছিল কাসেম খান, তিনি পর্তুগিজদেরকে হুগলি থেকে বিতাড়িত করেন। শাহজাহান যখন পড়াবো তখন দেখবো যে কাসিম খান তার মামা, তিনি কতটা মানে কত বড় শাহজাহানকে ফেভার করেছিলেন। এই যে শাহজাহান, এই যে আমরা মনে করি শাহজাহানের সাথে ঠিক হয়নি, আমাদের অরঙ্গজেব মানে খারাপ ছিল, সে শাহজাহানকে এরকম জল দেয়নি, খেতে দেয়নি, তাকে হচ্ছে অন্ধ একটা কারাগারে তাকে ফেলে দিয়েছিল। মনে হতে পারে যে শাহজাহান তো ভালো লোক ছিল, কি ছিল। শাহজাহানের ইতিহাস, আসল ইতিহাস আমি পড়াবো, ঠিক আছে? দেখবে মানে ওই যে বললাম না, কিছু ব্যক্তির সে কর্মফল হয় না, সে কর্মফল কোনোদিন বৃথায় যায় না। শাহজাহান যখন জাহাঙ্গীরের মৃত্যুর পরে যখন কে হবে শাসক, সেই সময় যখন শাহজাহান শাসক হয়, শাহজাহান তখন তার পসিবল যত উত্তরাধিকার ছিল, মানে জাহাঙ্গীরের তো একটা ছেলে ছিল না, বা আকবরের তো একটা ছেলে ছিল না, প্রত্যেকের কোনো না কোনো বংশধর ছিল। যা আকবরের 4টা ছেলের মধ্যে আরো বংশধর ছিল, জাহাঙ্গীরের আরো ছেলেদের মধ্যে আরো বংশধর ছিল। শাহজাহান পসিবল যত বংশধর ছিল, মানে যারা সিংহাসনের দাবিদার হতে পারে, প্রত্যেককে হত্যা করে সিংহাসনে বসেছিল। মানে তার কাকা বলো, জ্যাঠা বলো, যারা ছিল সবাইকে মেরে সিংহাসনে বসেছিল শাহজাহান। আর হেল্প করেছিল কে? তার মামা কাসেম খান। তাহলে যে ব্যক্তি সিংহাসনে বসার জন্য তার মামার ছেলে, কাকার ছেলে সবাইকে হত্যা করে বসতে পারে, তার সাথে ওটা হবে না তো কি হবে? স্বাভাবিক ব্যাপার, একদমই ঠিক হয়েছে, বরং এও হয়েছে, ভালোই হয়েছে, তার সাথে ওটাই হওয়ার ছিল। আর অরঙ্গজেবের কথা তো আর বলছি না। তো মানে কি বললাম, তো কিছু সময় তুমি পাপ করবে, পাপ করার পরে ভাববে যে সে তো পাপ করে গেল, তার কোনো শাস্তি হলো না, ঠিক সময় তার শাস্তি হবে। তোমাকে শাস্তি দিতে হবে না, শাস্তি ঠিক তার কর্মফল তাকে ঠিক দিয়ে দেবে। ঠিক আছে? কাসিম খান আলোচনা হবে, এগুলো মৌর্য মুঘল এম্পায়ারে আলোচনা হবে। 1661 খ্রিস্টাব্দে বোম্বের ইংরেজের রাজা ছিল দ্বিতীয় চার্লস, তিনি যৌতুক হিসেবে বোম্বে পান। এটা একটা ইন্টারেস্টিং একটা গল্প। এটা ব্যাপার কি, বোম্বে যে অঞ্চলটা ছিল ব্রিটিশদের প্রথম কিন্তু পর্তুগিজদের আন্ডারে ছিল। এবার একটু যদি আমরা ম্যাপটা দেখি, ঠিক আছে, ম্যাপটা যদি দেখি, এই যে ম্যাপটা আমি এখানে একটু জুম করছি, ঠিক আছে, একদম ইউরোপের ম্যাপের আমি একদম একটু জুম করছি। জুম করলে আমরা এই জায়গা যদি দেখি, এই যে জায়গাটা দেখা, যে জায়গাটা পর্তুগাল দেখাচ্ছিলাম, এই যে সাইডের যে জায়গাটা, এটা হচ্ছে পর্তুগাল, এই জায়গাটা হচ্ছে স্পেন, আর এই যে লন্ডন উপরে রয়েছে। এবার দেখতেই পাচ্ছ যে স্পেন আর পর্তুগালের যে বর্ডারের মধ্যে দেখো এরকম একটা জায়গা এদের বর্ডার শেয়ার করছে। এদের চিরকালের শত্রুতা, পর্তুগাল আর স্পেনের মধ্যে চিরকালের শত্রুতা। স্পেন এক্সপ্যানশন পলিসির মাধ্যমে পর্তুগালকে পুরোটা দখল করে নিতে চায়। তো যাই হোক, এখানের হচ্ছে আলোচনা পরে হবে যে একমাত্র দেশ স্পেন, ঠিক আছে, যেখানে প্রথমে 100% খ্রিস্টান ছিল, সেখানে 100% মুসলিম হয়েছে, আবার সেটা 100% খ্রিস্টান হয়ে গেছে। পৃথিবীর কোনো দেশ মানে রিলিজিয়ান কলোনাইজেশন থেকে পুরোপুরি নিজেকে মুক্ত করতে পারেনি। যেমন পাকিস্তান, পাকিস্তান বলো, আমাদের আফগানিস্তান বলো, আফগানিস্তান পুরোপুরি বুদ্ধিস্ট ছিল, সেটা পুরোপুরি মুসলিম হয়ে গেছে। আর কি পুরোপুরি বুদ্ধিস্ট হতে পারছে? পারেনি। পাকিস্তান পুরোপুরি হিন্দু ছিল, হয়ে গেল মুসলিম, নিজেকে পরিবর্তন করছে? পারেনি। তারপরে ধরো আমাদের ইরান পুরোপুরি পার্সি ছিল, হয়ে গেল মুসলিম, ইসলাম হয়ে গেল। তাহলে তারা কি আবার নিজেদেরকে পার্সিতে পরিণত করছে? পারেনি। কিন্তু স্পেন একমাত্র দেশ যেটা ছিল খ্রিস্টান, হয়ে গেল পুরোপুরি মুসলিম কনভার্সন করে। তাহলে মুসলিমরা তো বুঝতেই পারছো, সব জায়গায় গিয়ে মেরে জোর করে ধর্মান্তরিত করা, রেপ করা, তো মানে যাই হোক, নতুন ভাবে বলছি না। তো সেখান থেকে কিন্তু স্পেন একমাত্র নিজেকে পিউরিফাই করতে পেরেছিল, নিজের ধর্মে আবার খ্রিস্টান তারা হতে পেরেছিল। এবার এই স্পেন আর পর্তুগালের মধ্যে চিরকাল শত্রুতা রয়েছে। সেই কারণে পর্তুগাল কি করতো, জানে যে শক্তিশালী প্রতিপক্ষকে যদি করতে চায় তাহলে কি করতে হবে, শত্রুর শত্রু মিত্র করতে হবে। মানে স্পেনের পাশে রয়েছে এখানে ফ্রান্স, ফ্রান্স আর স্পেনের মধ্যে রয়েছে লড়াই, এদের দুজনের মধ্যে কনফ্লিক্ট, আর এদিকেও রয়েছে লড়াই। এবারে ফ্রান্সের আবার বন্ধুকে, ফ্রান্সের আবার বন্ধু হচ্ছে ইংল্যান্ড। আর ইংল্যান্ডের সঙ্গে স্পেনেরও কিন্তু ঝামেলা, ইংল্যান্ডের সঙ্গে ফ্রান্সেরও কিন্তু মানে ঝামেলা রয়েছে, কিন্তু যখনই সুবিধা হয় তারা আবার একসাথে এসে যায়। এবার এই কারণে কি হয়েছিল, পর্তুগালরা ইংরেজদের সঙ্গে একটা অ্যালাইন করে দিয়েছিল যে বাবু আমাদেরকে সাহায্য করো, আমরা সাহায্য করব তোমাকে। এই জন্য ইংল্যান্ডের সঙ্গে পর্তুগালের একটা ভালো ম্যাট্রিমোনিয়াল অ্যালায়েন্স ছিল। সেই ম্যাট্রিমোনিয়াল অ্যালায়েন্স বা বৈবাহিক সম্পর্ককে জোরদার করার জন্য কি করে, ইংল্যান্ডের যে রাজা ছিল দ্বিতীয় চার্লস, তার সাথে পর্তুগালের যে রাজকুমারী ছিল তার নাম ছিল ক্যাথরিন, তার বিয়ে হয়। এবং ক্যাথরিন সেই যৌতুক হিসাবে বোম্বে কি করা হয়, বোম্বে ইস্ট ইন্ডিয়া কোম্পানি মানে ইংরেজরা কি করে বোম্বেটা পায়। তাহলে দেখো, বিয়ে হচ্ছে সেখানে, গিফট হচ্ছে আমাদের বোম্বে, বোম্বে মানে আজকের দিনে মুম্বাই বলি।
এই মুম্বাইয়ের পিছনে আবার একটা ইতিহাস আছে। মুম্বাই যদি দেখো, একটু গুগল ম্যাপ দেখো, সেখানে দেখবে মুম্বাই কিন্তু আজকের মতো এরকম সুন্দর ছিল না। সেখানে এরকম 7টা এরকম ছোট ছোট দ্বীপ ছিল। সেই দ্বীপ থেকে একটা দ্বীপ থেকে আরেকটা দ্বীপে যেতে হতো, 1 2 3 4 5 6 7। ইংরেজরা কি করেছে, এইখানে যখন পেলো, পাওয়ার পরে এই অঞ্চলে পুরো এই জায়গাকে মাটি দিয়ে ভরাট করে, এবং ভরাট করে আজকের মুম্বাই তৈরি করেছে। যদি গুগলে দেখো পুরো দেখতে পাবে, মুম্বাই ছিল এরকম 7টা দ্বীপ, সেই 7টা দ্বীপকে মাটি ফেলে মুম্বাইকে তৈরি করা হয়েছে। এটা কিন্তু ব্রিটিশরা মুম্বাই তৈরি করেছে। আর এই পর্তুগিজরা ভারতে কি করে, ভারতে এই যে গোয়া দমন-দিউর উপর অধিকার ছিল 1961 পর্যন্ত। এই যে আমাদের কেউ যদি বলে 1947 সালে ভারত স্বাধীন হয়েছিল 15ই আগস্ট, সবাই এটা মানতে পারে, কিন্তু আমি কোনোদিন মানি না যে ভারত 1947 সালের 15ই আগস্ট স্বাধীন হয়েছিল। এবং 15ই আগস্ট সবাই, হ্যাঁ আমিও মানে আমিও হচ্ছে স্বাধীনতা দিবস বলি, কিন্তু আমি মনে মনে কোনোদিনই ভারতকে স্বাধীনতা দিবস 15ই আগস্টকে মানি না। তার কারণ, ভারত বলতে আমরা যদি বলি, ইন্ডিয়া যদি বলি, তাহলে ইন্ডিয়ার মধ্যে নিশ্চয়ই আজকের দিনে সমস্ত রাজ্যকে আমরা ইনক্লুডেড করব। নিশ্চয়ই কোনো একটা রাজ্য বাইরে থাকলে বা বাদ থাকলে সেটাকে নিশ্চয়ই বলবো না। তাহলে গোয়া 1947 সালে কিন্তু স্বাধীনতা দিবস পালন করেনি। তারপরে চন্দননগর, সে কিন্তু 1947 সালে স্বাধীনতা দিবস পালন করেনি। তারপরে আমাদের হচ্ছে পন্ডিচেরি, তারাও কিন্তু 1947 সালে ভারতের স্বাধীনতা দিবস পালন করেনি। তাহলে কিভাবে আমরা স্বাধীনতা দিবসকে 1947 সালে 15ই আগস্ট বলতে পারি? মনে রাখবে, পর্তুগিজরা কিন্তু 1961 পর্যন্ত ভারতে গোয়া দমন দিউর উপরে আধিপত্য রেখেছিল। কোনো মতেই তারা যেতে চায়নি, ইউনাইটেড নেশনে গিয়ে আটকানো থেকে শুরু করে সবকিছু। এবং পুরো ঘটনা যদি আলোচনা করি কিভাবে তারা ভারত থেকে গেল, মাথা গরম হয়ে যাবে পর্তুগালদের দেখে। এই জন্য ব্রিটিশরা আমাদের সেরকম ভাবে অতটা ক্ষতি করেনি যতটাই পর্তুগিজরা করেছে। মানে আমাদের দেশের কালচার থেকে শুরু করে, সংস্কৃতি থেকে শুরু করে সবকিছু ডিস্ট্রয়ের পেছনে পর্তুগিজরা আরো বেশি জঘন্য ছিল। তোর মনে রাখবে, পর্তুগিজরাও খ্রিস্টান ছিল, ইংরেজরাও খ্রিস্টান ছিল। বলবে তাহলে সবাই তো খ্রিস্টান ছিল। ব্যাপারটা সে এত সহজ নয়। যেমন মুসলিমদের ভাগ হয় শিয়া সুন্নি, সেরকম খ্রিস্টানদেরও দুটো ভাগ হয়, ক্যাথলিক আর ব্যাপটিস্ট। সেরকম পর্তুগিজদের যে খ্রিস্টান আর ইংল্যান্ডের যে খ্রিস্টান, তারা কিন্তু আলাদা। ঠিক আছে, তো সেই কারণে পলিসি তাদের আলাদা ছিল। তো যাই হোক, পর্তুগিজরা ভারতের জন্য সুন্দর কিছু জিনিস আছে: আলু, তামাক, টমেটো, লঙ্কা এবং দা ভেরি ফেমাস প্রিন্টিং প্রেস। তারাই কিন্তু ভারতে প্রথম প্রিন্টিং প্রেস নিয়ে এসেছিল। এবং তারপরে ভারতে ওলন্দাজ বা ডাচরা এসেছিল। তাহলে বুঝতে পারছি যে পর্তুগিজরা কিন্তু ভারতের জন্য ভীষণ বেশি ক্ষতিকারক, বেশি পার্সন ছিল। এবার এখানে একটা কথা বলে দিই, যে কেউ হয়তো কারো আছে, জানা আছে কিনা আমি জানি না, আহ জানা নেই আশা করি, তবু আমি একটু ডেমো ক্লাস যেহেতু রয়েছে তোমাদের, আমি একটু আলোচনা করে দিই। বলতো কেন হঠাৎ হয় 15th আগস্ট, 15ই আগস্ট কেন ভারতকে স্বাধীনতা দেওয়া হয়েছিল? অন্য দিন দেওয়া হতে পারতো, 10ই জুন, তারপর ধরো 16ই অক্টোবর, 2nd নভেম্বর। হঠাৎ করে 15ই আগস্টেই কেন? এত দিন থাকতে থাকতে 15ই আগস্টে কেন? আচ্ছা লাও ছেড়ে দাও, 26শে জানুয়ারি দিয়ে দিতে পারতো। কারণ আমরা তো 26শে জানুয়ারিকে 26 জানুয়ারিকে 1929 থেকে আমরা ইন্ডিপেন্ডেন্স ডে বা স্বাধীনতা দিবস হিসেবে পালন করছি। এটা যদি যারা একটু পড়াশোনা করেছো তারা জানো যে 1929 সালের 26শে জানুয়ারি, মানে 1930 সালের 26শে জানুয়ারি প্রথম জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল। হ্যাঁ, ভেরি গুড। আহ অম্বিত অমিতাভ বিক্রম গোস্বামী, একদম ভেরি গুড। জাপান সেদিন যুদ্ধ শেষ ডিক্লেয়ার করেছিল, বিকজ সেদিন আমাদেরও দেশ স্বাধীন হয়েছিল। বিকজ সেদিন আমাদের না, ব্যাপারটা একদম যেটা কমেন্ট করেছে একদম ঠিক। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার যখন এন্ড হয়, জাপান কিন্তু এই দিন 15th আগস্ট তারা কিন্তু আত্মসমর্পণ করে। এবং জাপানকে আত্মসমর্পণ করানো, এটা যে কত বড় একটা ব্যাপার ছিল সেটা তোমরা এই মুহূর্তে বুঝতে পারবে না। কারণ জাপানের যে পলিসি ছিল সেখানে পরিষ্কার বলা ছিল, কেউ যদি যুদ্ধ থেকে মানে মানে যুদ্ধ থেকে পালিয়ে আসে, তাকে পুরো সমাজ বহিষ্কৃত করবে। এই জন্য জাপানের ফেমাস ছিল কাজি 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 কামাকাজি পাইলট ছিল, যারা কি করতো, পুরো মানে ওই প্লেনের মধ্যে বন্দুক নিয়ে গিয়ে পুরো জাহাজে, ওই যারা জাহাজ আসতো বা এতে একদম তার ভিতরে যে ঢুকে যেত, মানে সুইসাইড করতো। ঠিক আছে, তো তাদেরকে মানে তারা মনে করতো যে সুইসাইড করার থেকে মরে যাওয়া অনেক ভালো। এত মানে তাদের ডেডিকেশন ছিল। তারা রাজাকে পুরো একদম দেবতার প্রতিনিধি হিসেবে ডিক্লেয়ার ভাবতো, যে রাজা কোনোদিন ভুল করতে পারে না, রাজা কোনোদিন করতে পারে না। মানে একদম বিশাল এ ছিল। আরো ভালোভাবে যদি জানতে চাও,
একটা মুভি দেখতে পারো, যে দ্য লাস্ট সামুরাই। ঠিক আছে, আমার মানে ভেরি ফেভারিট একটা সিনেমা দ্য লাস্ট সামুরাই বলে। খুব ভালো লাগবে সিনেমাটা, আমি খুব দেখেছি অনেকবার। লাস্ট সামুরাই, ঠিক আছে, দেখতে পারো, যে কোনো জায়গায় পেয়ে যাবে। তো সেখানে বুঝতে পারবে যে জাপানের যে আত্মসমর্পণ করা কতটা গুরুত্বপূর্ণ ছিল। সেই কারণে তারা কিন্তু অ্যাকচুয়ালি 15ই আগস্ট আমরা যখন স্বাধীনতা দিবস পালন করি, আমরা কিন্তু আমাদের স্বাধীনতা দিবস পালন করি না, আমরা ব্রিটিশদের যে মানে অ্যাচিভমেন্ট, তাদের যে জয়, সেটাকেই আমরা সেলিব্রেট করি। তাই কংগ্রাচুলেশন, মানে আমরা হতে পারি স্বাধীন, কিন্তু আমরা পালন করে যাচ্ছি এখনো ব্রিটিশদেরই দেওয়া স্বাধীনতার নীতি। সেই কারণে আমরা এখনো স্বাধীন হিসাবে বলে থাকি, কিন্তু আমরা কোনোদিন স্বাধীন হই না। এখনো কেউ যদি ইংরেজি কথা বলে, ঠিক আছে, ইংরেজি কথা যদি বলি, তখন মনে হবে যে হ্যাঁ সে কত ভালো কথা বলছে। বাংলা কথা বলে ইস ব্যাকডেটেড, খুব খারাপ ব্যাপার। ঠিক আছে, তো যাই হোক, সেটা ব্যাপার। এরপরে আমাদের যে ওলন্দাজ বা ডাচদের ব্যবস্থা রয়েছে, তারপরে আমাদের জন্য ওলন্দাজরা আসে, তারপরে ইংল্যান্ডের লোকেরা, ইংল্যান্ড থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে আসে, সেগুলো আলোচনা হবে। তারপরে ডেনমার্কের অধিবাসী যারা ডেনিস, তারা ভারতে আসে, এবং সবার শেষে ভারতে এসেছিল ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ঠিক আছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির আন্ডারে তারা কি করে, ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এরা কি করে সবার শেষে ভারতে এসেছিল, এবং এসে তারা বাণিজ্য করার জন্য আসার পরে তারা ভারতের যে বিভিন্ন অঞ্চল দখল করে, এবং বিভিন্ন অঞ্চল দখল করার পরে যে ইংল্যান্ড এবং ফরাসির মধ্যে যুদ্ধ হয়েছিল, এই যুদ্ধটা ভীষণ গুরুত্বপূর্ণ। যেটা মানে পরীক্ষায় আমাদের প্রশ্ন আছে যে ইঙ্গো ফরাসি দ্বন্দ্ব কবে হয়েছিল বা কত সালে হয়েছিল, তার গুরুত্ব কি ছিল, কোন যুদ্ধের মাধ্যমে সমাপ্তি হয়, এটা কিন্তু আমাদের ভালো করে পড়তে হবে। ঠিক আছে, এটা আমরা আলোচনা করব যে হঠাৎ করে এই যুদ্ধটা কেন হয়েছিল, এবং এই যুদ্ধের পেছনে গুরুত্ব কি ছিল। এই যুদ্ধটা এত গুরুত্বপূর্ণ কেন ছিল জানো? তার একটা বড় কারণ আমি একটু ছোট্ট করে একটু আলোচনা করি, গল্পের মতো আলোচনা করি। প্রথম যখন ইঙ্গো ফরাসি দ্বন্দ্ব হয়, সেই যুদ্ধে জিতেছিল কারা জানো? তারা জিতেছিল ফরাসিরা, ফ্রেঞ্চ যারা ফরাসিরা ছিল তারা জিতেছিল। ঠিক আছে, শুধু ফরাসিরা জিতেছিল সেরকম না, কিন্তু ফরাসিরা জিতেছিল, তারা কিন্তু সরাসরি জিততে পারেনি যে হ্যাঁ ফরাসিরা ছিল তারা জিতেছে, সেরকম না। তাদের কিন্তু কোন রকমের ভারতে তাদের কোনো যুদ্ধ মানে যুদ্ধ করার জন্য যাকে যে সৈন্য বলা হয়, সেই সৈন্য থেকে শুরু করে কিছুই তাদের কাছে ছিল না। বলবে স্যার তাহলে তারা জিতলো কি করে? মনে হতে পারে যে যদি তাদের কাছে, ফরাসিদের কাছে কোনো সৈন্যই না থাকে, সেভাবে মানে ডিফেন্ড করার মতো যদি কেউ না থাকে, তাহলে তারা জিতলো কিভাবে? তারা জিতলো তার কারণ সেই সময় ভারতে তাদের সৈন্য নাও থাকতে পারে, কিন্তু তাদের যে সৈন্য ছিল সেটা কোথায় ছিল জানো? তাদের পাশে আমাদের যে মানে কি বলে, নামটা বলো, মরিশাস। ঠিক আছে, যে মরিশাস রয়েছে, সেই মরিশাসে কিন্তু ফরাসিদের ছিল। সে মরিশাস থেকে তারা হেল্প চেয়েছিল, এবং মরিশাস থেকে মাত্র 3000 জন সৈন্য, ভাবো 3000 জন সৈন্য তারা কিন্তু ভারতে এসেছিল যুদ্ধ করার জন্য। এবং তাকে ডিফেন্ড করার জন্য কে এসেছিল সেই সময়? যে আমাদের যে কর্ণাটকের রাজা ছিল তার নাম ছিল আনোয়ার উদ্দিন। ঠিক আছে, আনোয়ার উদ্দিন আমরা নাম পাবো পরে। আনোয়ার উদ্দিন বলে একজন কর্ণাটকের শাসক ছিলেন। তিনি তাকে আটকানোর জন্য পাঠিয়েছিলেন 10,000 জনের সৈন্য। ভাবো, 3000 জনের বিরুদ্ধে 10,000 জন সৈন্য করেছিল, কিন্তু সেই যুদ্ধে জিতে গেল ফরাসিরা। বলবো হঠাৎ কেন? তার কারণ হচ্ছে এই যে মানে এই যে সৈন্যের মধ্যে এই সামান্য কিছু সৈন্য, তারা এত সমন্বিত ভাবে লড়াই করেছিল, একদম যুদ্ধের সময় তো নিয়ম ফলো করে লড়াই করতে হয়। তারা এত সুন্দর যুদ্ধ মানে এর সাথে, মানে যাকে বলে এত মানে সৈন্যের এত সুন্দরভাবে এরা যুদ্ধটা করেছিল, পুরো 10,000 জন সৈন্যকে তারা মাত্র 3000 জন সৈন্য পুরো পরাজিত করেছিল। এবং পুরো 3000 জন সৈন্যই লড়াই করেনি, এই 10,000 জনের বিরুদ্ধে টোটাল লড়াই করেছিল কতজন জানো? 230 জন ফরাসি সৈন্য আর 700 জন ভারতীয় সৈন্য। মানে যোগ করলে কত হচ্ছে দেখো, মাত্র 930 জন। 930 জন 10,000 সৈন্যকে পরাজিত করে দিয়েছিল, শুধুমাত্র কোঅর্ডিনেশনের জন্য। এবং এই যুদ্ধটা একটা জিনিস প্রমাণ করেছিল যে যদি কোঅর্ডিনেশনের সাথে যুদ্ধ করা হয়, যে কোনো ভারতীয় শক্তিকে পরাজিত করা সম্ভব। এবং এখান থেকে ব্রিটিশরা বুঝে গিয়েছিল, ব্রিটিশরা কিন্তু এই আনোয়ার উদ্দিনকে সাপোর্ট করেছিল, কিন্তু সাপোর্ট করলেও তারা কিন্তু ফরাসিদের যে কোঅর্ডিনেশন থেকে তারা কিন্তু এই শিক্ষাটা নিয়ে নিয়েছিল যে বাবু, আমি যদি লড়াইটা আমরা সুশৃঙ্খল ভাবে করি, তাহলে সহজেই যাকে খুশি হারাতে পারবো। সেখান থেকেই ফার্স্ট ইঙ্গো ফরাসি যুদ্ধের পর থেকে ব্রিটিশরা কি করে, ইন্ডিয়ান পলিটিক্সে ঢোকা শুরু করে, যে প্রত্যেকটা জায়গায় 1749-এর পর থেকে 48-এ। ওই জন্য দেখবে
যত পলিসি ব্রিটিশরা, আমরা আলোচনা করবো পরের দিন, এই অধীনতামূলক মিত্রতা নীতি বলো, সত্য বিলোপ নীতি বলো, যত নীতি যার মাধ্যমে কিছু যেভাবে হোক ভারতের ইন্ডিয়ান পলিটিক্সে ঢুকতে হবে, সেই যুদ্ধের পর থেকে তারা শুরু করেছিল। তারা জানতো পলিটিক্স এর মধ্যে যদি ঢুকি তাহলে হবে, এবং সেই যুদ্ধ থেকেই তারা পুরো আইডেন্টিফাই করে। এবার যখন দ্বিতীয় ইঙ্গ ফরাসি দ্বন্দ্ব হলো সেই যুদ্ধের সময়, ঠিক আছে, ভালোভাবে একজন ব্যক্তি ছিল, তার নাম ছিল, তোমরা সবাই জানো, তার নাম ছিল রবার্ট ক্লাইভ, যে আমাদের পলাশির যুদ্ধের সময় গুরুত্বপূর্ণ ছিল রবার্ট ক্লাইভ। তিনি কিন্তু তখন বাংলায় ছিলেন না, তিনি তখন ছিলেন মাদ্রাজে। ঠিক আছে, রবার্ট ক্লাইভ কিন্তু সেই সময় মাদ্রাজে ছিল, আর মাদ্রাজ প্রেসিডেন্সির মধ্যেই ছিল কিন্তু কর্ণাটক, মানে আজকের দিনে কর্ণাটক তখন মাদ্রাজ প্রেসিডেন্সির মধ্যেই ছিল। রবার্ট ক্লাইভ একটা সিচুয়েশন এসেছিল যেই সময় মানে ফরাসিরা খুব পাওয়ারফুল ছিল, ভীষণ পাওয়ারফুল হয়ে গেছিল। ঠিক আছে, ফরাসিরা ভীষণ পাওয়ারফুল হয়ে গেছিল, এবং সেই সময় ফরাসিদের যে গভর্নর ছিল তার নাম ছিল দুপ্লে। ঠিক আছে, ডুপ্লে বা ডুপ্লেক্স যাকে বলা হয়, তিনি হিউজ পাওয়ারফুল ছিলেন, এবং বলে বাবু তাকে হারানোর মতো কেউ ছিল না, ভীষণ বুদ্ধিমান ছিলেন। এবং রবার্ট ক্লাইভ দেখলো এই ডুপ্লেকে হারানো এত সহজ ব্যাপার না, তখন তিনি কি করলেন, একটা মানে খুব ভালো যাকে বলে খোরাফাতি আইডিয়া তিনি কি করলেন, শুরু করলেন। তিনি কি করলেন, ইংরেজদেরকে ভাগ করে দিলেন দুটো ভাগে। এক জায়গায় একটা আরকোট আর ত্রিচিনাপল্লী, তিরুচিরাপল্লী বা ত্রিচিনাপল্লী বলা হয়, ত্রিচিনাপল্লীর মধ্যে ভাগ করে দিলেন। তাহলে প্রথম থেকে ফরাসিরা ভাবলো যে কিভাবে করা যায়, যুদ্ধ করা হবে, সেই জন্য তারা কি করলো, প্রথমে ত্রিচিনাপল্লীতে ইংরেজরা কি করলো, সৈন্য পাঠিয়ে দিল। কারণ ত্রিচিনাপল্লীতে সেই সময় পাবো চাঁদ সাহেব বলে একজন তাদের ছিল, মানে ফরাসিদের যাকে বলা হয় শেল্টারে ছিল, সে তাকে কি করেছিল, এখানে বন্দি করে রাখা হয়েছিল, ফলে ত্রিচিনাপল্লীতে তাকে পাঠানো হলো। সঙ্গে সঙ্গে কি করলো রবার্ট ক্লাইভ, বুঝলো যে না এরকম করা যাবে না, সে কি হলো, সঙ্গে সঙ্গে তাদের যে রাজধানী ছিল, মানে কর্ণাটকের যে রাজধানী ছিল আরকোটকে অ্যাটাক করলেন। যখনই আরকোটকে অ্যাটাক করলেন সঙ্গে সঙ্গে কি হলো, পুরো সৈন্যবাহিনী ডুপ্লেক্স কি করলো, ত্রিচিনাপল্লী থেকে আরকোটে ট্রান্সফার করে দিল। কিন্তু পুরো সৈন্য আরকোটে করেনি, কিছু সৈন্যকে আরকোটে পাঠিয়ে দিল অ্যাটাক করার জন্য, বাকি সেনাবাহিনীকে সে লুকিয়ে ত্রিচিনাপল্লীতে রেখে দিল। ব্যাস পুরো সৈন্য ডুপ্লে পাঠিয়ে দিল আরকোটে। যখনই আরকোটে পাঠালো এইদিকে ত্রিচিনাপল্লী পুরো দখল করে নিল। যখনই পুরো দখল হয়ে গেল, নবাবের পতন হলো, সাধারণ মানুষ নতুন নবাবের পক্ষে চলে গেল, ফলে তারপরে আরকোটও কি হলো, হাতছাড়া হয়ে গেল। মানে ডাইভার্সিফাই করে দিল যুদ্ধকে, এবং এখান থেকে রবার্ট ক্লাইভ হচ্ছে সব থেকে, মানে মাদ্রাজের যুদ্ধে, দ্বিতীয় কর্ণাটকের যুদ্ধে তিনি কিন্তু আসলে জয়লাভ করিয়েছিলেন। ঠিক আছে, এই কারণে যে ডুপ্লে তিনি যখন ভারতে ফিরে যান, তাকে কি হয়, পদচ্যুত করে দিয়ে পরে কিন্তু তাকে ফাঁসিও দিয়ে দেওয়া হয়েছিল। ঠিক আছে, যাই হোক এটার ব্যাপার। ফাইনালি তৃতীয় কর্ণাটকের যুদ্ধ হয়। তৃতীয় কর্ণাটকের যুদ্ধ যেটা হচ্ছে বন্দিবাসের যুদ্ধের মাধ্যমে লালি আর হচ্ছে আয়রকুটের মধ্যে হয়। সেই যুদ্ধের মাধ্যমে কি হয়, পুরোপুরি পন্ডিচেরি আর মানে পুরোপুরি ব্রিটিশদের হাতে ক্ষমতা চলে আসে। এখানে ফরাসিদেরকেও পরাজিত করে ইংরেজরা, এবং এখান থেকে পুরো ক্ষমতা ব্রিটিশরা পুরোপুরি বলে বাবু যে এখানে তোমরা আসো, বাণিজ্য করো, কোনো চাপ নেই, কিন্তু এখানে বাণিজ্য ছাড়া তোমরা কোনো শাসন করতে পারবে না। কিন্তু ওই যে বললাম, ফরাসি আর ইংরেজ এরা হচ্ছে খুব মানে কি বলবো, ক্লাসের ফার্স্ট বয় সেকেন্ড বয়ের মতো। মানে এরা কি করে, ক্লাসের মধ্যে সবসময় ফার্স্ট বয় সেকেন্ড বয় থাকবে, কিন্তু কাউকে ফার্স্ট সেকেন্ড হতে দেবে না। যখনই দেখবে তাদের উপরে গন্ডগোল হচ্ছে তখন একসাথে হয়ে যাবে, কিন্তু তারা সবসময় একে অপরের সাথে কম্পিটিশন করবে। এই দেখো এরা লড়াই করছে, কিন্তু যখনই তাদের উপরে লড়াই হবে ফ্রান্স আর ইংল্যান্ড একসাথে হয়ে যাবে। এরা মানে মারাত্মক ঝামেলা, মানে মারাত্মক লোক আর কি। ইউরোপেরা সপ্তবর্ষব্যাপী যুদ্ধ করেছে 7 বছর, আবার 100 শতবর্ষব্যাপী যুদ্ধ করেছে, 100 বছর ধরে এরা লড়াই করেছে। ঠিক আছে, তবু এদের মধ্যে বন্ধুত্ব ছিল। মানে ব্যাপারটা এরকম, মানে প্রয়োজনে বন্ধুত্ব, কিন্তু বন্ধুত্ব। বিশ্বযুদ্ধ করেছে একসাথে। ঠিক আছে, আর আজকে সবাই ভিখারি হয়ে গেছে কেন, যুদ্ধ যে করবে বাবু ক্ষতি সবার একসাথেই হবে। ঠিক আছে, তাহলে বুঝতে পারছি আমি এগুলো সম্পর্কে তোমাদের যে ক্লাস হবে যখন, তখন এগুলো ডিটেলস আলোচনা করব। কর্ণাটকের রাজা কে ছিল, সেই রাজাকে কোথা থেকে সে এলো, কি ব্যাপার হলো না ব্যাপার হলো, পুরো ডিটেলস অ্যানালিসিস হবে। এবং পড়তে হবে নোটস থেকে। বুঝতে পারছো যে নোটস গুলো রয়েছে এগুলো কিন্তু ডাইরেক্ট কোশ্চেন, পরীক্ষার প্রশ্ন, মানে যেগুলো তোমরা পড়লে ডাইরেক্ট পরীক্ষায় প্রশ্ন পাবে, এই এই ব্যাপার এই এই ব্যাপার। কিন্তু এর মধ্যে থেকে যে কিছু কিছু ডিটেলস আলোচনা, যেগুলো আমি এক্সট্রা পাশে এরকম করে ছোট ছোট করে লিখে দেবো, সেগুলো তোমাদেরকে খাতায় নোট ডাউন করতে হবে। কিছু জিনিস রেকর্ডিং থেকে থেকে পড়তে হবে, যেমন কার্টেজ সিস্টেম। ঠিক আছে, কিছু জায়গা দেখো নোটসে তো বাবা সবকিছু লিখে দিলে দেওয়া যাবে না, সবকিছু দেওয়া যাবে না বা সবকিছু হবে না, নোটস একটা থাকবে পড়ার মতো, কিন্তু এক্সট্রা যেগুলো পড়াবে সেগুলো তোমাদেরকে দেখে কিন্তু নোট ডাউন করতে হবে। রেকর্ডিং তোমরা পাবে, স্যারের কাছ থেকে আলোচনা করে নেবে কিভাবে পাবে, অর্থাৎ সেগুলো কিন্তু তোমাদের পড়তে হবে।
এইভাবে যদি পড়ো, দেখবে ইতিহাস কোথা থেকে পড়া হয়ে গেছে এবং সুন্দরভাবে নিজেদের অ্যানালাইসিসের মধ্যে চলে এসেছে, গ্রিপের মধ্যে। 1 বছর পরে দেখবে এত ভালোভাবে ইতিহাস হয়ে গেছে, যে কোনো পরীক্ষায় ইতিহাস থেকে আর যাই হোক তোমরা আটকাবে না, এটা আমার গ্যারেন্টি। ওকে, আশা করি সবার ক্লাসটা ভালো লেগেছে। তাহলে আজকের ক্লাস এখানে এন্ড করছি। তোমরা স্যার তোমাদের হচ্ছে বাকি জিনিস আলোচনা করে দেবে তোমাদের সাথে। থ্যাংক ইউ। স্যার ক্লাস কমপ্লিট হয়ে গেছে? হ্যাঁ স্যার, হ্যাঁ। ওকে, থ্যাংক ইউ স্যার। হুম। একটা মিনিট আমাকে জাস্ট টাইম দাও। আশা করি দেখো স্ক্রিনটা দেখা যাচ্ছে। আশা করি স্ক্রিনটা দেখা যাচ্ছে। আমি একটা লিঙ্ক শেয়ার করছি, একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো, সবার কাছে রিকোয়েস্ট রইল। একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো, সবার কাছে রিকোয়েস্ট রইল। একটু জাস্ট টাইম দাও। আমি তোমাদের গ্রুপে একটা লিঙ্ক শেয়ার করলাম, একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো। দেখো তোমাদের গ্রুপে একটা লিঙ্ক শেয়ার করলাম, একটু যদি একটা দুটো সেন্টেন্সে একটু তোমাদের ফিডব্যাক শেয়ার করো, এটা সবার কাছে রিকোয়েস্ট রইল। একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো। মানে এটা আমাদের একটা গুগল অ্যাকাউন্ট, যেরকমটা হয় আর কি, গুগলে সার্চ করলে পাওয়া যায়, তো সেরকমটা আমি একবার নইলে দেখিয়ে দিচ্ছি এই জায়গাটা। একবার দেখিয়ে দিচ্ছি জাস্ট, যে এই লিঙ্কটা তোমাদের সাথে শেয়ার করা আছে, এটাতে যদি তোমরা যাও, তো এরকম একটা গুগলের একটা ইয়ে দেখতে পাবে। মানে এখান থেকে তোমরা ফিডব্যাক শেয়ার করতে পারবে, যে এখানে 5 স্টার দিয়ে এখানে কিছু লিখতে পারো, দেন এটা এখান থেকে পোস্ট করে দিতে পারো। এটা রিকোয়েস্ট হলো 5 স্টার দিলে আমাদের একটু সুবিধা হয়, আর কোনো কিছু না। 5 স্টার দিয়ে একটু যদি তোমাদের এটা একবারই শেয়ার করতে পারবে, একাধিকবার শেয়ার করা যায় না। এটা একবারই শেয়ার করা যায় মাত্র, একাধিকবার শেয়ার করা যায় না। তো যদি একটা দুটো সেন্টেন্স একটু তোমাদের ফিডব্যাক শেয়ার করো। এখানে এখনো পর্যন্ত প্রায় 125 জন মতো ফিডব্যাক শেয়ার করেছো। এই যে 125 জন মতো শেয়ার করেছে, 4.8 এ রয়েছে। একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করে, একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করে। আবারও দেখিয়ে দিচ্ছি, যে লিঙ্কটা রয়েছে, লিঙ্কে টাচ করলে বা ক্লিক করলে এরকম একটা ফিডব্যাকের জায়গা খুলে যাবে, যেখান থেকে তোমরা এটাকে আমি সাজেস্ট করবো যে একটু যদি 5 স্টার দিয়ে দাও। 5 স্টার দিয়ে একটা যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো। এটা একবারই শেয়ার করা যায়, আবারও বলছি, যদি সম্ভব হয় একটা দুটো সেন্টেন্সে যদি একটু লেখো, একটা দুটো সেন্টেন্সে যদি একটু লেখো, দিয়ে এখান থেকে পোস্ট করে দিলে হয়ে যাবে। সবার কাছে রিকোয়েস্ট হলো, যদি একটা সেন্টেন্সে যদি সম্ভব হয় একটু যদি তোমরা ফিডব্যাক শেয়ার করো। 125 থেকে 28, মানে 3 জন শেয়ার করলে। তো অসংখ্য ধন্যবাদ যারা ফিডব্যাক শেয়ার করছো। আবারও বলছি, এখান থেকে জাস্ট 5 স্টার দেওয়ার পর এখান থেকে ফিডব্যাক শেয়ার করে দেন তুমি এখান থেকে পোস্ট করে দিতে পারো। 5 স্টার, দেন এখান থেকে তোমার ইচ্ছা মতো যেরকম যা মনে হয়েছে ফিডব্যাক শেয়ার করে এটাকে পোস্ট করে দিতে পারো। এটা সবার কাছে রিকোয়েস্ট হলো, যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো, যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো, সবার কাছে রিকোয়েস্ট হলো। এখান থেকে নিচে ফিডব্যাকের এখান থেকে দেখতে পাবে সবকিছু। একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো, এটা সবার কাছে রিকোয়েস্ট হলো। আরো একবার দেখিয়ে দিচ্ছি, লিঙ্কে জাস্ট
টাচ করলে বা ক্লিক করলে অটোমেটিক এই ফিডব্যাকের জায়গাটা চলে আসবে। তোমরা চাইলে আমাদের গুগল অ্যাকাউন্টটা দেখে নিতে পারো। আর ফিডব্যাকের জন্য এইখান থেকে শেয়ার করে দিও। 128 জন রয়েছে টোটাল। একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো, এটা সবার কাছে রিকোয়েস্ট হলো। একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো। এখান থেকে 5 স্টার দিয়ে দেওয়ার সাজেশন রইলো। দেন যদি একটা দুটো সেন্টেন্স এখান থেকে লেখো, তোমাদের ইচ্ছা মতো লিখে এটাকে পোস্ট করে দেবো, কারণ এটাকে একবারই দেওয়া যাবে, একাধিকবার করা যাবে না। তো যদি একটু একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো, একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের ফিডব্যাক শেয়ার করো, এটা সবার কাছে রিকোয়েস্ট হলো। গ্রুপে দেখো লিঙ্কটা শেয়ার করা আছে। একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো, এটা সবার কাছে রিকোয়েস্ট হলো। শুধুমাত্র লিঙ্কে টাচ করলে অটোমেটিক তুমি এখান থেকে পৌঁছাতে পারবে। দেন এখান থেকে যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো, 5 স্টার, সেখান থেকে তুমি তোমার ইচ্ছা মতো লিখে তুমি এখান থেকে শেয়ার করতে পারবে। এটা সবার কাছে রিকোয়েস্ট হলো, যদি একটা দুটো সেন্টেন্সে সম্ভব হয়, যদি একটা দুটো সেন্টেন্সে সম্ভব হয়, একটু ফিডব্যাক শেয়ার করার জন্য রিকোয়েস্ট হলো। একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো, একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো, এটা সবার কাছে রিকোয়েস্ট হলো। একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো। পরিবর্তন দাস, অসংখ্য ধন্যবাদ ফিডব্যাক শেয়ার করার জন্য। আহ, বলাই রায়, সরি বলাই লাল বারিক, অসংখ্য ধন্যবাদ ফিডব্যাক শেয়ার করার জন্য। সোনালী সিংহ রয়, অসংখ্য ধন্যবাদ ফিডব্যাক শেয়ার করার জন্য। একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো, এটা সবার কাছে রিকোয়েস্ট হলো। একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো, একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো, এটা সবার কাছে রিকোয়েস্ট হলো। গ্রুপে দেখো লিঙ্কটা শেয়ার করা আছে। একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো, এটা সবার কাছে রিকোয়েস্ট হলো। একটু যদি সম্ভব হয় একটা দুটো সেন্টেন্সে যদি তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো, এখান থেকে তুমি আমাদের প্রোফাইলটা দেখে নিতে পারবে। তুমি মোবাইল থেকে খুললে এখান থেকে দেখতে পাবে এগুলো। একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো, এটা সবার কাছে রিকোয়েস্ট হলো। একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো, এটা সবার কাছে রিকোয়েস্ট হলো। গ্রুপে দেখো লিঙ্কটা শেয়ার করাই আছে। গ্রুপে দেখো লিঙ্কটা শেয়ার করা আছে। একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো, একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো, একটু সবার কাছে রিকোয়েস্ট হলো। একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো। সবার কাছে রিকোয়েস্ট হলো, যদি একটা দুটো সেন্টেন্স একটু তোমাদের ফিডব্যাক শেয়ার করো। একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো, সবার কাছে রিকোয়েস্ট হলো। অর্পিতা দেবনাথ, অসংখ্য ধন্যবাদ ফিডব্যাক শেয়ার করার জন্য। একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো। এতবার করে রিকোয়েস্ট করার পরও মাত্র 8-10 জন মতো ফিডব্যাক শেয়ার করছে, এতবার করে রিকোয়েস্ট করার পরও। আমি তো, দেখো আমি আবার বলছি, তুমি লিখে দাও যে খুব ফালতু পড়িয়েছেন, খুব ফালতু এটা লিখে দাও না, সেটাও লিখছো না। একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো, এটা সবার কাছে রিকোয়েস্ট হলো। আলটিমেট এমন নয় যে আমি একা একা ফিডব্যাক শেয়ার করতে পারবো বা কোনো কিছু।
একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো, সবার কাছে রিকোয়েস্ট রইল। আমি পড়ে চলে গেলাম। একটু যদি সম্ভব হয় একটা দুটো সেন্টেন্সে যদি একটু ফিডব্যাক শেয়ার করো, সবার কাছে রিকোয়েস্ট হলো একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো। এতজন স্টুডেন্ট রয়েছে, এই কোঅপারেশনটুকু রাখছো না। পড়ে চলে গেলাম। আশা করি দেখা যাচ্ছে। আগামীকাল জিওগ্রাফি ক্লাস থাকবে, তোমরা প্রত্যেকে জানো যে আগামীকাল জিওগ্রাফি ক্লাস রয়েছে। ঠিক রাত 8টা থেকে জিওগ্রাফি ক্লাস শুরু হবে। আবারও বলছি, ক্লাস করার পর তোমার কাছে মনে হবে যে এইভাবে আমাকে জিওগ্রাফিকেও পড়ায়নি। শুধুমাত্র টাইপ করে পাঠাবে, কোনো রকম স্ক্রিনশট বা ছবি তুলে পাঠাবে না, ইমেজ পাঠাবে না, তাহলে তোমার কাছে যাবে না। শুধুমাত্র টাইপ করে পাঠাবে, কোনো রকম স্ক্রিনশট বা ছবি তুলে পাঠাবে না। কারণ বলছি ইমেজ পাঠালে তোমার কাছে যাবে না, ইমেজ পাঠালে তোমার কাছে যাবে না। এটা বারবার বলার পরেও সেই একজন দুজন পাঠিয়ে যাচ্ছে। আর যেটা বলার, আগামীকাল কিন্তু জিওগ্রাফি ক্লাস থাকবে। জিওগ্রাফি ক্লাস থাকবে একই রকম ভাবে হিস্ট্রি ক্লাস করার পর যেরকম মনে হলো, আগামীকাল জিওগ্রাফি ক্লাস করার পর ঠিক একই রকম মনে হবে। শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করবে, অন্য কোনো ফরম্যাটে পাঠাবে না। নিচে যে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে, নাম্বারটা আমি দেখিয়ে দিচ্ছি, আর সিক্রেট কোড প্রতিবার পাল্টাবে। পড়ে চলে গেলাম। কোডটা হচ্ছে এটা, টার্গেট গভর্নমেন্ট জব। যেটা হাইলাইট করা রয়েছে এটা হচ্ছে সিক্রেট কোড, টার্গেট গভর্নমেন্ট জব, এটাই হচ্ছে সিক্রেট কোড। আর নাম্বারটা সেম আছে, 6291515800, 6291515800, সেম নাম্বার। টার্গেট গভর্নমেন্ট জব, আর নাম্বারটা হচ্ছে 6291515800, 6291515800। কোডটা হচ্ছে শুধু এই তিনটে ওয়ার্ড, টার্গেট গভর্নমেন্ট জব। 6টা 4টে 10টা 13টা লেটার বা ক্যারেক্টার বলতে পারো। শুধু এটুকু টাইপ করে পাঠিয়ে রাখো, টার্গেট গভর্নমেন্ট জব। আর নাম্বারটা হচ্ছে সেম নাম্বার, অর্থাৎ যারা লাস্ট 2-3 দিন ধরে কোড পাঠাচ্ছ তাদের জন্য এটা মানে খুব সুবিধার, যে জাস্ট টাইপ করে পাঠিয়ে রাখলে হয়ে যাচ্ছে। 6291515800, 6291515800, টার্গেট গভর্নমেন্ট জব। আর নাম্বারটা হচ্ছে 6291515800, 6291515800। আশা করি সবাই কোড পেয়ে গেছো, কারো কোথাও কোনো অসুবিধা নেই। একটু সবার কাছে রিকোয়েস্ট হলো, যদি সম্ভব হয় একটা দুটো সেন্টেন্স একটু তোমাদের ফিডব্যাক শেয়ার করে রেখো। গ্রুপে দেখো লিঙ্কটা শেয়ার করাই আছে। একটু যদি সম্ভব হয় একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করে রেখো। আবারও বলছি, ওটা আমাদের কাছে ভীষণ দামি, ওটা আমাদের কাছে ভীষণ দামি। একটু যদি সম্ভব হয় একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো, এটা সবার কাছে রিকোয়েস্ট হলো। গ্রুপে দেখো লিঙ্কটা শেয়ার করাই আছে। একটু যদি সম্ভব হয় একটা দুটো সেন্টেন্স একটু তোমাদের ফিডব্যাক অবশ্যই শেয়ার করো, এটা সবার কাছে রিকোয়েস্ট হলো। থ্যাংক ইউ সবাইকে, যারা ফিডব্যাক শেয়ার করলে, যারা করলে না তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। মানে এটা শুধুমাত্র রিকোয়েস্ট, অন্য কোনো কিছু না। মানে এই ফিডব্যাক শেয়ার করার সাথে আদার্স কোনো কিছুর কোনো সম্পর্ক নেই। এটা শুধুমাত্র রিকোয়েস্ট, কোনো মানে জোর করা বা এই কোনো কিছু না, সব তোমার। একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করে দাও, এটা সবার কাছে রিকোয়েস্ট হলো। মানে এটাতে আমাদের একটা বিরাট উপকার হয়। এটা ঠিক, এটা আমাদের ক্ষেত্রে বিরাট উপকার হয়। একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করে দেবো। আর আগামীকাল জিওগ্রাফি ক্লাস থাকবে, সন্ধ্যে 7টা থেকে জিওগ্রাফি ক্লাস শুরু হবে। যেরকমটা এই ভুল বললাম, 8টা থেকে, সন্ধ্যে 8টা থেকে
জিওগ্রাফি ক্লাস শুরু হবে যেরকম চলছে। তোমার অলরেডি আমাদের সাবজেক্ট দুটো হয়ে গেল আর 3 দিন ক্লাস হয়ে গেল। ঠিক আছে, আগামীকাল জিওগ্রাফি ক্লাস রয়েছে। অর্থাৎ আমাদের হিস্ট্রি জিওগ্রাফি আমরা যে সাবজেক্ট হিসাবে বলি বা কোনো কিছু বা কোনো একটা সাবজেক্ট যদি আমরা মেনশন করতে চাই যে তোমার মাধ্যমিক কি কি সাবজেক্ট ছিল, তো আমরা মানে হিস্ট্রি জিওগ্রাফি খুব একসঙ্গে বলি, যেখানে প্রিলিমিনারিতে এই দুটো সাবজেক্ট 75 মার্কস। অর্থাৎ আবারও বলছি, এই দুটো সাবজেক্ট কিন্তু তোমার প্রিলিমিনারি কোয়ালিফাই করবে কি করবে না এই দুটো সাবজেক্ট ঠিক করে দিচ্ছে। এই দুটো সাবজেক্ট কিন্তু ঠিক করে দিচ্ছে প্রিলিমিনারি তুমি কোয়ালিফাই করতে পারবে কি পারবে না, তা হিস্ট্রি এবং জিওগ্রাফি এই দুটো সাবজেক্টে কিন্তু ঠিক করে দিচ্ছে। কারণ আমরা এই সাবজেক্টগুলোর সাথে সব থেকে বেশি পরিচিত। যাই হোক, আর নেক্সট যেগুলো বলার মানে কিছু সেই যেগুলো বলার ছিল সেগুলোর ক্ষেত্রে তোমাদের অ্যাটেন্ডেন্স এতটাই কম যে আর সেই রকম জায়গাতে পৌঁছাচ্ছে না। আবারও বলছি, এরকম নয় যে এখানে হলো না মানে সেগুলো হবে না। পরবর্তীতে যখন নতুন ব্যাচ থাকবে সেখানে এগুলো নিয়ে আলাদা করে কথা হবে, রেগুলার বেসিস এগুলো নিয়ে কথা হবে। মানে আমি মূলত আবারও বলছি যে যেটা হবে, যে আমি আগেই বললাম যে ম্যাথ এবং রিজনিং এ মানে মূলত এই দুটো সাবজেক্ট আমি পড়াই বা ওইটুকুই আমার জানা আছে, ম্যাথ এবং রিজনিং। কিন্তু আবার বলছি, ম্যাথের দুজন আলাদা ফ্যাকাল্টি থাকবে, রিজনিং এর আলাদা ফ্যাকাল্টি থাকবে। অর্থাৎ মূলত আমি যেগুলো করে থাকি প্র্যাকটিস ক্লাসগুলো আমি নিয়ে থাকি, প্র্যাকটিস ক্লাস আলাদা আসবে। মানে আমার ধরো যে রুটিনটা থাকবে সেই রুটিনের মধ্যে যে ক্লাসগুলো সেগুলো রেগুলার ক্লাস, অর্থাৎ যেখানে একদম ইন ডিটেলস ডেসক্রিপটিভ ওয়েতে ক্লাস হবে, যেমন তোমরা ক্লাস করছো ঠিক এরকম। প্র্যাকটিস ক্লাস মানে ধরে নাও আমি যে ধরে নিই যে অঙ্কের ক্ষেত্রে, যেমন অঙ্কের ক্ষেত্রে যদি বলি, অঙ্কের ক্ষেত্রে ধরো 3-4টে বা 5টা চ্যাপ্টার হয়ে গেছে, তো তাদের রেসপেক্টে একটা প্র্যাকটিস ক্লাস রাখা হচ্ছে। অর্থাৎ এটা প্রত্যেক সপ্তাহে কোনো না কোনো সাবজেক্টের আসছে। মানে হিসাব মতো ধরো এরকম হয় যে আজকে যদি অঙ্কের প্র্যাকটিস ক্লাস হচ্ছে, তাহলে অঙ্কের প্র্যাকটিস ক্লাস আবার মোটামুটি ওই 7 থেকে 8 সপ্তাহের মধ্যে রিপিট করবে। তারপরে দিন ধর হিস্ট্রি, ওটা হিস্ট্রি আবারও 7 থেকে 8 সপ্তাহের মধ্যে রিপিট করবে। ঠিক এইভাবে আমাদের কন্টিনিউ চলতে থাকবে। বোঝাতে পারলাম? ঠিক এইভাবে আমাদের কন্টিনিউ চলতে থাকবে। তো এই রয়েছে মূল বিষয়। আর নেক্সট যেটা বলার যে তোমার এগুলো মানে এই যে এখন আমরা লাইভ ক্লাসের মধ্যে কমিউনিকেশনের সুযোগ থাকছে না, অর্থাৎ তোমাকে যাই কিছু বলতে হোক না কেন সেই মেসেজ করে বলতে হচ্ছে। কিন্তু লাইভ মানে নতুন ব্যাচের ক্ষেত্রে এই দুটো জায়গার পরিবর্তন খুব ফাস্ট দেখতে পাবে। নাম্বার ওয়ান হচ্ছে তোমার এটা যে সিক্রেট কোড, এই যে ব্যাপারগুলো এগুলো থাকবে না আমাদের নতুন ব্যাচের মধ্যে। যখন নতুন ব্যাচ শুরু হবে সিক্রেট কোড বলে কোনো কিছু থাকবে না। আর দ্বিতীয় গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে তোমার লাইভ ক্লাসে সরাসরি কমিউনিকেশন সুযোগ থাকবে। ঠিক আছে, এছাড়া এই অন্যান্য যে সমস্ত সুযোগ সুবিধা আমি সেগুলো তোমার সোমবার অর্থাৎ ম্যাথ রিজনিং এর ক্লাসে আমি ডিটেলসে জানিয়ে দেবো। যে ওখানটায় তোমাদের যেমন আমি আবারও বলছি এমন কিছু রয়েছে যেগুলো তোমরা অন্য কোথাও পাবে না। যে এই রেকর্ড ক্লাস বা স্টাডি ম্যাটেরিয়ালের ক্ষেত্রে লাইফ টাইম অ্যাক্সেস থাকে, অর্থাৎ এগুলো কখনো নষ্ট হয় না। মানে তুমি কোর্সের একটা নির্দিষ্ট ডিউরেশন থাকবে বা একটা নির্দিষ্ট ডিউরেশনের পর কোর্স শেষ হবে, কিন্তু রেকর্ড ক্লাস বা স্টাডি ম্যাটেরিয়াল তোমাদের কাছে ওইভাবে অক্ষত অবস্থায় থেকে যাবে। ঠিক আছে, এগুলো আমি একদম শেষ দিনে সবকিছু শেয়ার করে দেবো। আবারও বলছি, প্রত্যেকদিন লাইভ ক্লাস অ্যাটেন্ড করো, লাইভ ক্লাস ছাড়া কিন্তু কোনো কিছু জানতে পারবে না, গ্রুপে কোনো কিছু শেয়ার করা হবে না। আমাদের কোনো কোর্স মানে সেই ধরে নাও 2019-এর শেষের দিক থেকে যা যা কোর্স শুরু হয়েছে, মানে তখন থেকে মোটামুটি বা 2020-র একদম শুরুতে ধরো যা যা কোর্স যা কিছু রয়েছে তা আজও পর্যন্ত সেইভাবে অক্ষত অবস্থায় রয়ে গেছে সবগুলোর ক্ষেত্রে। সেটা তোমার টেট সিটেট হতে পারে, সেটা তোমাদের ডব্লিউবিসিএস বা ডব্লিউপিএসসি হতে পারে। আবারও বলছি, এখানে ডব্লিউবিসিএস টাই সব থেকে বেশি উচ্চারণ হচ্ছে, কিন্তু ডব্লিউবিসিএস যদি সেই স্ট্যান্ডার্ডে আমরা প্রশ্ন করি তাহলে আলাদা করে মিসলেনিয়াস ক্লার্কশিপ বা আইডিও এমবিআই এগুলোর ক্ষেত্রে বলার দরকার পড়ে না। এই ব্যাচের মধ্যে বাংলা গ্রামার ক্লাস থাকবে, এই কারণে যে পঞ্চায়েতের একটা পরীক্ষা রয়েছে, এই পরীক্ষাটা পুরোপুরি কভার হয়ে যাচ্ছে, শুধু আটকে যাচ্ছে ওই একটা জায়গা যে বাংলা গ্রামার। তো তার জন্য এই কোর্সের মধ্যে বাংলা গ্রামারের সিলেবাসটা কভার করিয়ে দেওয়া হবে এক্সট্রা হিসেবে। এছাড়া তোমার বাংলা ডেসক্রিপটিভ, ইংলিশ ডেসক্রিপটিভ এগুলো তো আছে, এগুলো তো থাকবে। মানে যেহেতু এর মধ্যে প্রিলিমিনস ওরিয়েন্টেড পড়াশোনা হচ্ছে, আবারও বলছি চাপ থাকবে। মানে এক সপ্তাহ একটা ধরে নাও 12-13টা ক্লাস থাকবে, 7 দিনে 12-13টা ক্লাস। এটা কোনো রকম মজা না, জোকস না, এটা মাথায় রেখে দিও যে চাপ থাকবে।
হিস্ট্রি ক্ষেত্রে আজকে যিনি ক্লাস করালেন তিনি তো করাবেন, হিস্ট্রি ক্ষেত্রে আরো একজন ফ্যাকাল্টি থাকবে, অর্থাৎ হিস্ট্রিতে সপ্তাহে দুটো করে ক্লাস থাকবে, যেহেতু সিলেবাসটাও তুলনামূলক বড়, হিস্ট্রি তুলনামূলক গুরুত্বপূর্ণ, নো ডাউট, এর মধ্যে কোনো সন্দেহ নেই। রেকর্ড ভিডিও কখন পাবো? ভাই এগুলোকে বলার দরকার পড়ে না, আমি বলবো যে কখনোই তুমি আমাকে ফোন মেসেজ করে দায়িত্ব দায়বদ্ধতা মনে করাবে না। আর দ্বিতীয় আর একটা কথা বলবো, যে তুমি যদি একটু প্যাটার্ন বোঝার চেষ্টা করো, মানে এটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ, মানে এখানে শুধু সিক্রেট কোড, রেকর্ড ক্লাস বা পিডিএফ নোটস না, আমাদের যা কিছু লাইফে হচ্ছে সবকিছুর মধ্যে একটা প্যাটার্ন আছে, একটা রিদম আছে। আমি যে কথা বলছি তার মধ্যে একটা রিদম আছে, তুমি হাঁটছো তার মধ্যে রিদম আছে। এই প্যাটার্ন যদি ফলো না করলে আমরা হুটহাট পড়ে যাবো, যেটা হয় আর কি। মানে আমরা যদি জিজ্ঞাসা করি এক কথায় যে তুমি কোনো কিছুতে একটা সাকসেস পাওনি কেন, তার ক্ষেত্রে বলি না তোমার ক্ষেত্রে সেই হার্ডওয়ার্ক ছিল না, সেই রেগুলারিটি ছিল না, সেই ছিল না। এক কথা যদি বলি তাহলে ছিল না প্যাটার্ন, তোমার ক্ষেত্রে প্যাটার্ন ছিল না। আমি যদি বলি যে এগুলোর বোঝার জন্য আলাদা কিচ্ছু দরকার পড়ে না, তুমি যদি গ্রুপের প্রত্যেকদিন মেসেজ ফলো করো তাহলে বুঝতে পারবে যে প্রত্যেক দিনের রেকর্ড ক্লাস বা স্টাডি মেটেরিয়াল পাঠানোর পর গ্রুপে ইনফর্ম করা হয়। ঠিক বলছি তো? তাহলে আলাদা করে এটার কোনো কোশ্চেন করার দরকার নেই। মানে তোমার দিক থেকে যে কেউ, আমি কোনো ব্যক্তিকে বলছি না, যে কেউ মানে সিক্রেট কোড পাঠিয়ে রেখেছো, দিন ধৈর্য রাখো, ওয়েট করো। আজ রাত্রে তো যাবে না, আগামীকাল তোমার সকাল হোক দুপুর হোক, সে দুপুর 12টা 1টা যাবেই। এবং তারপর আমি তোমাকে গ্রুপে ইনফর্ম করে দেবো যে রেকর্ড ক্লাস বা স্টাডি মেটেরিয়াল তোমাদের সাথে গ্রুপে শেয়ার করে দেওয়া হয়েছে। সবকিছু ঠিক এইভাবে এই ওয়েতে কন্টিনিউ চলবে, কোথাও কোনো কিছু মনে করানোর দরকার পড়বে না। ঠিক আছে? এবং আবারও বলছি, সব ক্ষেত্রে ক্লাস করার পর অন্যরকম স্যাটিসফ্যাকশন আসবে, সব ক্ষেত্রে প্রত্যেকটা ক্লাস করার রেসপেক্টে যে আলাদা করে স্যাটিসফ্যাকশন আসবে। আমাদের আবারও বলছি, কোনো ডব্লিউবিসিএস অফিসার নেই যে ওই গাল ভরা টাইপের গল্পে, আমি বিশ্বাস করি না। যারা পড়ায় তারা সাবজেক্ট এক্সপার্ট ফ্যাকাল্টি। যিনি হিস্ট্রি পড়াচ্ছেন তিনি জিওগ্রাফি পড়াতে পারবেন না, তারপরে তিনি ইংলিশ রয়েছে, তাকে জিওগ্রাফি পড়াতে বলে তিনি পড়াতে পারবেন না, এবং দীর্ঘদিন ধরে তিনি এই সাবজেক্টটাই পড়িয়ে যাচ্ছেন, অন্য কোনো সাবজেক্ট পড়ানো না। তো সেইভাবেই ক্লাসগুলো হয়। এবং আবারও বলছি, সাবজেক্ট ওয়াইজ আলাদা আলাদা ফ্যাকাল্টি থাকবে, মানে কোনো একজন ফ্যাকাল্টি একাধিক সাবজেক্ট পড়াবেন না, কিন্তু কোনো একটা নির্দিষ্ট সাবজেক্টে একাধিক ফ্যাকাল্টি থাকবেন। আশা করি দুটো সেন্টেন্স বোঝা গেছে। চলো আমি এই পর্যন্ত রাখলাম। আবারও বলছি, তোমরা যদি একটু পারমিশন দাও তাহলে আমি বাকি কথাগুলো শেষ করতে পারি। এবার এগুলোর ক্ষেত্রে ধৈর্য রাখতে হবে, মানে তোমার যদি সময়ের দাম খুব বেশি হয়ে যায় বা কিছু, তাহলে আর কিছু করার নেই। মানে সেক্ষেত্রে একটু ধৈর্য রাখো, তাহলে বাকি জায়গাগুলো আমি আবারও বলছি কাজে লাগবে। আমি কথা দিচ্ছি যে যেগুলো বলছি প্রথম দিনের ক্লাসে যে কথাগুলো বলেছিলাম, আমার মনে হয় না যে কোথাও মনে হয়েছে যে না এই পুরো জায়গাটা ফালতু বলে গেল। তো সেই পয়েন্টটা ভিউ থেকে বলছি, অ্যাটলিস্ট স্মার্ট যে হার্ডওয়ার্কের জায়গাটা ভীষণভাবে জানা দরকার, তোমাদের ক্ষেত্রে ভীষণভাবে জানা দরকার। এবার তোমরা যদি পারমিশন না দাও তাহলে আমি ওই উলুবনে মুক্ত ছড়ানোর মধ্যে নেই, একদমই দরকার নেই। মানে এরকম আমার এতটাও খারাপ সময় চলছে না যে শেয়ার না করলে রাত্রেবেলা ঘুম হবে না, পেট গরম হয়ে যাচ্ছে, এরকম কোনো ব্যাপার নেই। কারণ শেয়ার করার মতো প্রচুর জায়গা রয়েছে, রেগুলার চলছে। মানে আজও যদি বলি, আজ দুটো ডেমো ক্লাস ছিল, তোমাদের ডব্লিউবিসিএস হিস্ট্রি, আর ওদিকে এসএলএসটি বাংলা। এসএলএসটি বাংলা নিশ্চয়ই চেনো, যাদের বিএড রয়েছে বা যারা স্কুলে করবে, যারা মানে স্কুলে টিচিং এর জন্য প্রিপারেশন নেয়। এসএলএসটি বাংলা নবম দশম একাদশ দ্বাদশ কন্টিনিউ চলছে। আগামীকাল যেমন তোমাদের ক্লাস রয়েছে, আবার এসএলএসটি এডুকেশনের ক্লাস রয়েছে, তো কন্টিনিউ চলছে। তোমাদের ডব্লিউবিসি একসময় শেষ হবে, তারপরে আবার পুলিশ আসছে, তারপরে টেট আসছে, কন্টিনিউ চলছে। আমি রেগুলার এইভাবে করিয়ে যাচ্ছি। তো এই জন্য আর আমাদের দিক থেকে কখনো দেখতে পাবে না কাউকে ব্যক্তিগত ফোন মেসেজ করা হচ্ছে, তোমাদের সাথে হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক শেয়ার করা হয়েছে, একটা মেসেজ দেখাতে পারবে না যে সেখানে এই অ্যাডমিশন সংক্রান্ত কোনো কিছু বলা আছে, এসব ভর্তি হয়ে যাও, রথের জন্য ডিসকাউন্ট চলছে, এই তোমার উল্টো রথের জন্য ডিসকাউন্ট চলছে, এরকম টাইপের কিচ্ছু দেখতে পাবে না। একটা লিমিটেড স্টুডেন্ট থাকে, এখনো যতজন স্টুডেন্ট রয়েছে ততজন আমাদের ব্যাচে থাকবে না, এখনো যতজন স্টুডেন্ট রয়েছে ততজন নতুন ব্যাচে থাকবে না। আবার বলছি, যা কিছু লাইভ ক্লাসের মধ্যে সীমাবদ্ধ থাকবে, লাইভ ক্লাসের বাইরে কোনো কিছু শেয়ার করা হবে না। তুমি যে হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছে, গ্রুপে জানতেও পারবে না
যে কোনো কিছু অ্যাডমিশন হয়েছে বা কোনো কোর্স নতুন করে শুরু হয়েছে, তুমি জানতেও পারবে না। চলো আমি এই পর্যন্ত রাখছি, যারা সিরিয়াস রয়েছে রেগুলার প্যাটার্ন ফলো করলে সবকিছু বুঝতে পারবে। থ্যাংক ইউ, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আগামীকাল ঠিক রাত 8টায় দেখা হচ্ছে। গুড নাইট।